হ্যালো। হ্যাঁ স্যার, লিখছি। হ্যাঁ, আচ্ছা তো আমি গ্রুপেও নোটিশ দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আজকে আমরা ম্যাথ ক্লাসটা শুরু করতে চলেছি। সুমন বাবু আছেন। সুমন বাবু দীর্ঘদিন স্মার্ট লার্নিং এর সাথে যুক্ত। আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা অনলাইন পড়াচ্ছেন, ম্যাথ করাচ্ছেন, তাদের মধ্যে একজন অন্যতম ভালো শিক্ষক সুমন বাবু। আপনারা যারা ক্লাস করেছেন ম্যাথের, তারা প্রত্যেকে জানেন। তারা আমাকে ফিডব্যাকও দিয়েছেন যে স্যারের মতো আমরা এত ভালো ক্লাস কোনোদিন করিনি। অসাধারণ ক্লাস উনি করান। আপনারা জানেন প্রত্যেকে, যারা ক্লাস করেছেন, যারা করেননি তারাও দেখতে পাবেন। এবং আমাদের যে ম্যাথ ক্লাসটা হয়, একদম ইন্টারঅ্যাক্টিভ হয়। অসম্ভব ধৈর্যের সাথে উনি প্রত্যেকটা অঙ্ক করান, ধাপে ধাপে। কারণ বিভিন্ন স্ট্রিম থেকে, যারা আর্টস থেকে করেছেন বিভিন্ন, বা যারা ম্যাথে ভীতি আছে, তাদেরকেও উনি সকলের সাথে এমন ভাবে ক্লাসগুলো করান, যাতে করে সেই প্রথম ধাপ থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করিয়ে দেওয়া। পরীক্ষাতে যেমনই প্রশ্ন আসুক না কেন, সেটাকে অ্যাটেম্প করা। তো একদম যারা বেসিক লেভেলে ম্যাথ শিক্ষার্থী আছেন তারা, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখবেন বা পরীক্ষার জন্য যারা সেই প্রস্তুতি নিচ্ছেন, সবটাই কিন্তু উনি সেভাবে করিয়ে দেন। এবং সব থেকে যেটা বড় কথা, যে শিক্ষার্থীদের সাথে ওনার সম্পর্ক একদম খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার। উনি প্রত্যেকের সাথে করেন, প্রত্যেকে যেভাবে বলেন, বা যেগুলো যার সমস্যা থাকে। তো আপনাদের কাছেও আমার এটা বলার উদ্দেশ্য এটাই, যে আপনাদের যেখানে যা সমস্যা হবে, আপনারা সরাসরি স্যারকে জানাবেন। অবশ্যই, মানে স্যার যখন বলছেন সেটা থামিয়ে নয়, অবশ্যই স্যার বলে দেবেন যে সেই সময় আপনারা নিশ্চয়ই ইন্টারাকশন করবেন। প্রত্যেকের কাছে এটা বলার, যে আপনারা ইন্টারাকশন করবেন। কারণ ম্যাথের ক্লাসে আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই কি থাকে, একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। যে মানে আমি কি এটা বলবো, একটা লজ্জা, যে আমার হয়তো এটা বুঝতে পারছি না, বাকিরা তো পাচ্ছে, তাহলে কি আমি, মানে আমাকে খুব ছোট দেখাচ্ছে বা কিছু, এরকম ধরনের থাকে অনেকের দ্বিধাদ্বন্দ্ব। প্রত্যেককে বলবো সেই জিনিসগুলো একদমই রাখবেন না। স্যার অত্যন্ত ফ্র্যাঙ্কলি, খুব ভালোভাবে উনি ধৈর্য সহকারে বুঝিয়ে দেন, ক্লাসগুলো করান। তো আমি স্যারকে বলবো, স্যার আজকে তাহলে ক্লাসটা শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার ভয়েস আসছে? একটু কনফার্ম করে হ্যাঁ নেবে যারা আছো। বেশ। হ্যাঁ। ওকে, প্রত্যেকে গুড ইভিনিং। আশা করি ভালো আছো সবাই। অনেকে হয়তো আমার সাথে আগেই পরিচিত হয়েছো, প্রিভিয়াস যে ব্যাচে আমরা ক্লাস করেছি, বা হয়তো অনেকে নতুন আছো। সো বেসিক্যালি দেখো, আমরা এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস আজকে থাকবে, যেখানে আমরা এটা দেখবো যে ম্যাথ এবং কম্পিটিটিভ ম্যাথের ক্ষেত্রে যদি আমরা ভাবি, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি। কারণ এখন তুমি যদি রিসেন্ট প্যাটার্নের এক্সামের কথাতে আসো, তুমি দেখবে যে প্রত্যেকটা এক্সামেই সেকশনাল টাইমিং এখন লাগিয়ে দিচ্ছে। যেটা আগে ব্যাঙ্কিংয়ের পার্টে ছিল, সেটা কিন্তু এখন আস্তে আস্তে এসএসসিতে অ্যাডপ্ট করছেন, হয়তো কিছুদিন পরে রেলওয়ে অ্যাডপ্ট করবে। তো যেই এক্সামগুলো মেনলি আমাদের টার্গেট থাকে, ধরো এসএসসির কোনো এক্সাম অথবা রেলওয়ের কোনো এক্সাম, বা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কোনো আমরা এক্সামের কথা বলি না কেন, তো সব জায়গাতেই যেটা এখন সবথেকে বেশি ম্যাটার করবে সেটা কি না, সেটা হচ্ছে অ্যাকিউরেসির সাথে সাথে তুমি কতটা স্পিডে কোশ্চেনকে সলভ করতে পারছো। ঠিক। সো আমাদের দেখো, পুরো ক্লাসের থ্রু দিয়ে আমরা আজকের ইন্ট্রোডাকশন পার্টে এটাই দেখবো যে কী রকম টাইপের বা কীরকম লেভেলের কোশ্চেন আমাদের কাছে আসতে পারে, এবং কিভাবে আমরা সেটাকে ট্যাকেল করতে পারি। কারণ মেন কথা হচ্ছে যে ধরো লাখ লাখ পরীক্ষার্থী আমাদের মধ্যে আছে, কম্পিটিশন হিউজ। এরকম তো নয় যে ধরো আমরা যখন প্রিপারেশনের মধ্যে আছি, প্রত্যেকেই খুব ভালো করে জানো যে পড়াশোনা কিন্তু একটা প্রচুর কষ্টের জায়গা। কারণ যে যত বেশি হার্ডওয়ার্ক করে, যে যত বেশি নিজেকে সেই পরিশ্রমের জায়গাতে নিয়ে যায়, যত বেশি রাত জাগা হয়, তত বেশি কিন্তু আমরা আস্তে আস্তে সাফল্যের দিকে এগিয়ে যাই। মানে এরকমটা নয় যে সে লাড্ডুর মতো আছে, যে আমরা একদিন খাবো আর একদিনে আমাদের কাছে সাফল্য চলে আসবে, তাই না? তো কম্পিটিটিভ ফিল্ডে টিকে থাকতে হলে তোমাকে কন্টিনিউয়াসলি প্রত্যেকের সাথে লড়াই করে যেতে হবে, প্রত্যেকের সাথে লড়াই করতে হবে, যেখানে কেউ কাউকে এক চুলো জায়গা ছেড়ে দেওয়া জায়গাতে থাকে না। কারণ আমরা সবসময় এটা চাই যে আমরা সবসময় নিজের সর্বস্বটা দিয়ে সেখানে চেষ্টা করব, যাতে করে ওই যে ফাইনাল পিডিএফ আমাদের কাছে থাকে, সেখানে যেন আমাদের নাম আসতে পারে। এবার দেখো, বেসিক্যালি তুমি যাই এক্সাম দাও না কেন, মেনলি কোর যদি আমরা টপিকের কথা ভাবি, তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টিয়ার ওয়ান লেভেল বলো বা প্রিলিমস লেভেলের ক্ষেত্রে বলো, মেনলি চারটে টপিক নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হয়। একটা কি হয় না, জিকে থাকে, একটা থাকে ম্যাথ, একটা পোর্শন থাকে রিজনিং, আরেকটা পোর্শন থাকে আমাদের কাছে ইংলিশ। ঠিক।
সো দেখো জিকে আমরা ছোটো থেকে মোটামুটি পড়ে এসেছি, যদিও অনেক বড় হিউজ সিলেবাস, কারণ এর ভেতরে তোমাকে আবার যদি টপিকের কথাতে ঢুকতে হয় তাহলে আমরা অনেক টপিক দেখতে পাবো। যেমন ধরো তুমি আর্টসের টপিক পাবে, সেক্ষেত্রে জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, এগুলো তোমার কাছে থাকবে, পলিটি, কনস্টিটিউশন। সায়েন্সের ক্ষেত্রে দেখলে তোমার কাছে সায়েন্সের 3টে পার্ট আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির পোর্শন তোমাকে পড়তে হবে। স্ট্যাটিক জিকের পার্ট সেখানে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট সেখানে থাকে, এগুলো আমাদেরকে এখানে কভার করতে হয়। সো ম্যাথ এরপর যদি আমরা আসি, দেখো ম্যাথও আমাদেরকে দুরকম জায়গা থেকে কোশ্চেন করতে পারে। এক, আমাদেরকে এরকম কোশ্চেন করতে পারে যেখানে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আমাদের কাছে থাকে সেখানে একরকম ম্যাথ আসে, এবং স্টেট গভর্নমেন্টের উপর তুমি যদি ফোকাস রাখো তুমি দেখবে এখানের কিন্তু ম্যাথের কোশ্চেন আমাদের কাছে একটু ডিফারেন্ট টাইপের হয়। মানে ওইখানের যে লেভেল এবং এখানের যে লেভেল, যদি আমি ডব্লিউবিসিএস এর মেন্সের কথা থেকে ছেড়ে রাখি, বাদবাকি লেভেলের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। আমি ডিটেলসে ডিসকাস করব যে কী ডিফারেন্স আমরা এখান থেকে পেতে পারি। আর যে দেখো বাকি দুটো টপিক আছে, রিজনিং এবং ইংলিশ, যদি একদম তুমি যদি 100% মার্কস অ্যাচিভ করার কথা বলো, সেটা কিন্তু এই দুটো টপিক তোমার কাছে থাকে, ম্যাথ এবং রিজনিং, যেখান থেকে তুমি একটু ভালোভাবে যদি স্টাডি করতে পারো তুমি একদম শিওর শট থাকতে পারো যে আমি 100% মার্কস এখান থেকে অ্যাচিভ করতে পারবো। কিন্তু তোমাকে 100% মার্কস অ্যাচিভ করতে হলে তোমাকে নিজেকে সেই জায়গাটা দিতে হবে, এবং সেটা কিভাবে তৈরি হবে না, লাগাতার তোমাকে শিখতে হবে, তার সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে এরকম না যে তোমার কাছে কোনো একটা 10 বছরের পুরনো বই আছে বা কোনো থেকে তুমি কিছু শিখেছিলে, তোমার নোট বানানো আছে, সেখান থেকেই তুমি শুধুমাত্র প্র্যাকটিস করে নিলে না। যেরকমভাবে এক্সামিনার এখন আস্তে আস্তে যেই লেভেলের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ঠিক তার সাথে সাথে অ্যাপ্রোচ লাগিয়ে চলতে হবে। মুদ্রা কথা বলতে গেলে এরকম তুমি ভাবো যে এক্সাম তোমাকে ক্র্যাক করতে হলে যারা এক্সাম সে কোশ্চেন সেট করছে তাদের থেকে তোমাকে এক ধাপ উপরের লেভেলেই ভাবতে হবে, তবেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে। ঠিক। সো আমাদের দেখো সেই অ্যাপ্রোচই থাকবে যে আমরা সবার প্রথম তোমাকে ওই জায়গাটা তৈরি করতে হলে তোমাকে করতে হবে কি না, তোমাকে একদম কনসেপচুয়াল পুরো ক্লিয়ারিটি রাখতে হবে যে কীভাবে তার একদম বেস ধরে ধরে শিখতে হবে যে কেনই বা কোশ্চেন তোমার কাছে আসছে, কীভাবে এটাকে আমরা সলভ করতে পারি। দেন তার থেকে আমরা কিছু স্মার্ট অ্যাপ্রোচ লাগাতে পারি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এই স্মার্ট অ্যাপ্রোচ আমরা শিখবো কেন, তার কারণ হচ্ছে এটাই যে পার্টিকুলার কোনো কোশ্চেনকে পড়ে তার মিনিং বোঝে বেসিক ধরে তুমি কখনোই পরীক্ষার হলে বসে এতটা টাইম পাবে না যে একটা কোশ্চেনের জন্য তোমার কাছে 1.5 মিনিট থেকে 2 মিনিট টাইম থাকবে, তুমি ধরে ধরে অঙ্কগুলোকে সলভ করবে আর তোমার কাছে অ্যান্সার চলে আসবে। পসিবল না। সেই সময় দেখবে তুমি যেই সময়তে তুমি একটা কোশ্চেন সলভ করছো তখন দেখবে সেই টাইমে বাকিরা হয়তো 5টা কোশ্চেন সলভ করে তোমার থেকে অনেকটাই আগে এগিয়ে গেছে। তো এই যে স্পিডের কথা বলছো, এই যে ধরে নাও অ্যাকিউরেসির সাথে সাথে, এরকম তো না যে আমরা স্পিডে কোশ্চেন করবো বলে কোশ্চেন ভুল করে বসবো, তাও না। কারণ নেগেটিভ যত বেশি তুমি খাবে তোমার র্যাঙ্ক তত বেশি নিচে নামবে। ঠিক, তুমি তত বেশি একদম আউটের দিকে সম্ভাবনাতে চলে যাবে। সো আমাদের ধরো মেন টার্গেট এটা থাকবে যে অ্যাকিউরেসির সাথে সাথে আমাদেরকে স্পিডকে ডেভেলপ করতে হবে, এবং সেটা হবে কীরকমভাবে না, যত বেশি তুমি নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে তত বেশি তোমার কাছে স্পিড এবং অ্যাকিউরেসি ডেভেলপ হবে। এক, তোমাকে করতে হবে প্রচুর বেশি প্র্যাকটিস। সেকেন্ড, তোমাকে দিতে হবে প্রচুর বেশি মক। কারণ ধরো আমরা যখন কোনো একটা পার্টিকুলার টপিক পড়াশোনা করি, সেটা জিকের ক্ষেত্রে বলো, ম্যাথের ক্ষেত্রে বলো, যাই পড়ো না কেন, তুমি একবার ক্লাস করে নেওয়ার পর অনেকের হয়তো এটা মনে হতে পারে যে হ্যাঁ আমি সমস্ত কিছু শিখে গেলাম, বেশ আমার কাছে একদম সুন্দর আছে। কিন্তু তুমি তখন বুঝতে পারবে যে তোমার সেই জায়গাতে লুফল কতটা আছে বা তোমার কোন জায়গাতে দুর্বলতা আছে যখন তুমি সেটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করবে। আর সেই ইভ্যালুয়েট তুমি করবে কোথা থেকে না, সেটা হচ্ছে মক টেস্ট। যখনই তুমি কোনো একটা টপিকের ওপর মক দেওয়া স্টার্ট করবে তখনই তুমি বুঝতে পারবে যে সেখানে এখনও তোমার কাছে কী কী আছে, কোথায় কোথায় লুফল আছে এবং কোন কোন জায়গা তোমাকে ইমপ্রুভমেন্ট করতে লাগবে। ঠিক। সো যাই হোক, অনেকটা টাইম দেখো আমরা নষ্ট করলাম, আমরা শুধুমাত্র এটা বলার জন্য যে অ্যাকচুয়ালি যদি ম্যাথ আমাদের কাছে যেখানে 100% স্কোর করার একটা জায়গা থাকে, তো এখানে আমি যদি 100% স্কোর করে নিতে পারি, তো বাকি যে টপিকগুলো আছে সেখানে তুমি 78% মার্কস পেলেও তোমার কিন্তু ওই ফাইনাল লিস্টে জায়গাটা থাকবে, সেটা কিন্তু আমাদের একটা ভাবার জায়গা থাকছে। সো দেখো সবার প্রথমেই আমরা আরেকটু ডিসকাস করব, সেটা হচ্ছে প্রেজেন্ট সিনারিওর কথাই তুমি যদি আসো, যারা আমরা কম্পিটিটিভ ফিল্ডে আছি, যারা আমরা প্রিপারেশন নিতে চাইছি বা এখন প্রিপারেশন নিচ্ছি, তারা আমরা কী কী প্রবলেম ফেস করি। যদি আমরা সেই জায়গাটাতে একটু আসি, দেখো আমরা ঠিক এই প্রবলেমগুলোই ভাবো। কী কী প্রবলেম দেখো, সে প্রবলেমটা হচ্ছে, যদি আমরা প্রবলেমের কথাতে আসি, একটু দাঁড়াও, এইগুলো তো কারেন্ট ইস্যু দেখো আমাদের কাছে হতে পারে। সবার প্রথম দেখবে যে অনেকে এটা ভাবে যে ম্যাথ তারা সেই 7-8 একবার ছেড়ে এসেছে, তারপরে অনেকের আর্টসের ব্যাকগ্রাউন্ড থাকার জন্য যে বেসিক কনসেপ্ট যখন তোমার কাছে পুরোপুরি উইক থাকে তখন অঙ্কের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। অনেকেই ভাবে যে ম্যাথ আসলে পারবোই না, 30টা ম্যাথ আছে, সে আগে থেকে হিসেব করে রাখে যে 30টা ম্যাথ থাকলে হয়তো আমি এখানে 20 নাম্বার পেতে পারি, এরকমভাবে নিজেকে ক্যালকুলেট করে প্রথমেই পরীক্ষা দেওয়ার আগে অনেকে পেছনে ভেবে নেয়। ঠিক। সেকেন্ড কী প্রবলেম হতে পারে দেখো, যে ল্যাক অফ প্র্যাকটিস। এবং প্র্যাকটিস আমাদেরকে অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়,
না যেই কোশ্চেনগুলো তোমার সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসেছে সেটা সাথে সাথে তোমাকে তার রিসেন্ট প্যাটার্ন ম্যাচ করিয়ে আমাদেরকে করতে হয় কি না মক। মানে এরকম না, যেটা তোমাকে আমি বলছিলাম যে তোমাকে প্র্যাকটিস করতে হলে তুমি কিছু কোশ্চেন পেলে আর সেটাকেই তুমি প্র্যাকটিস করে নিলে, তা যেন না হয়। পরবর্তী দেখো ফেজ যেটা আমাদের ইস্যু হতে পারে সেটা হচ্ছে পোর টাইম ম্যানেজমেন্ট। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আমরা টাইম ম্যানেজ করতেই পারি না। আমরা হয়তো সারাদিনে 8 থেকে 10 ঘন্টা পড়ছি, কিন্তু কি পড়ছি, সিলেবাস ভিত্তিক আমরা আদৌ পড়ছি কি না, কতটা প্রয়োজন, সেরকম সঠিক গাইডেন্স না থাকার জন্য টাইম কিন্তু আমাদের অনেক ভুলভাল নষ্ট হয়। এবং তুমি আলটিমেটলি দেখবে 5-6 মাস পুরোপুরি ডিটেল স্টাডি করার পরেও তোমার কাছে কিন্তু সেই ম্যানেজমেন্টের জায়গাটা না থাকার জন্য হয়তো সিলেবাস কভারই হয় না। ঠিক, এরপরে দেখো ইস্যু আসতে পারে যে ল্যাক অফ কনসিস্টেন্সি। আমরা অনেকে এরকম থাকি যারা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সির সাথে পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। হয়তো 5 দিন পড়লাম, মনে হলো আমরা প্রচুর পড়াশোনা করে নিয়েছি, দেন তারপরের দিন দেখবে 3-4 দিন আমরা ঘুরে বেরোচ্ছি। তো যখনই এরকম কন্ডিশন তোমার কাছে আসবে যে তুমি পুরোপুরি একটা কনসিস্টেন্সির মধ্যে থাকতে থাকতে সেখান থেকে বেরিয়ে যাবে, তখনই কিন্তু তোমার আস্তে আস্তে কী হবে না, ডাউনে চলে আসবে, একদম জিরোতে পৌঁছে যাবে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের একটা প্রবলেমের জায়গা থাকে। নেক্সট দেখো এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনের কথায় যদি আমরা আসি, মোবাইল ফোনের বলো, সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি ইনভলভ হয়ে পড়ি, তো সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে পড়াশোনা থেকে পিছিয়ে আসতে পারি। আর কিছু দেখো সমস্যা যেটা এতদিন ধরে আমাদের চলছিল, সেটা হচ্ছে এক্সটার্নাল কিছু ইস্যু হতে পারে, সিস্টেমে কিছু প্রবলেম হতে পারে। যেরকম ধরে নাও, যাই পরীক্ষা এখন আমাদের কন্ডাক্ট হচ্ছে সেখানে আমরা কি শুনছি যে পেপার লিক হচ্ছে। তুমি যদি ডব্লিউপির কথা ভাবো, পুলিশের পরীক্ষা হচ্ছে, আগে থেকে কোশ্চেন আউট হয়ে যাচ্ছে। তুমি দেখো নিটের এক্সাম হলো রিসেন্টলি, তাতেও আগে থেকে কোশ্চেন হয়ে গেছে আউট। তো এইরকম একটা আমাদের কাছে ভয়ের জায়গা থাকে, যেখানে আমরা ভেবেই নিই যে হয়তো এই জালিয়াতি টাইপের করে বা কেউ টাকা পয়সা দিয়ে হয়তো আগে থেকে জব কিনে নিতে পারছে, সেই জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে পড়ি। তো এতগুলো দেখো ইস্যু কিন্তু আমাদের মোটামুটি থাকতে পারে। বাট তোমাকে সেই সামনে যেতে হলে এই যে এতগুলো ইস্যু আমাদের কাছে আছে, সবগুলোকে কিন্তু তোমাকে পেছনে ফেলে একটু ডিফারেন্ট টাইপের, বাকিদের থেকে ডিফারেন্ট তোমাকে কিন্তু ভাবতে হবে। ঠিক, এবং সেই জায়গাটা তোমাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। ধরো তোমাদের মধ্যে যতজন এখানে আছো, যদি তোমাকে আমি ফার্স্ট একটা কোশ্চেন এখানে রাখতাম, এই দেখো ফার্স্ট একটা কোশ্চেন যেটা সিজিএল এসেছিলো, যতগুলো কোশ্চেন তুলেছি তার মেনলি সব কোশ্চেন আজকে সিজিএলেরই তোলা, কারণ স্ট্যান্ডার্ড একটা এক্সাম আমরা ধরে চলি গ্র্যাজুয়েশন লেভেলের, তাই এখান থেকে সমস্ত কোশ্চেনগুলো আজ দেখো আজকে আমি তুলেছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো যেটা আছে, একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। আমাকে তোমরা জাস্ট একবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যে তোমাদের মধ্যে কতজনের মনে হচ্ছে যে এই কোশ্চেনটাকে দেখার পর তোমরা 20 সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিতে পারবে। এনিওয়ান, কেউ একটু রেসপন্স করো। কোশ্চেনটা দেখার পর কি মনে হচ্ছে তোমার 20 সেকেন্ডে অ্যান্সার দেওয়া পসিবল? না স্যার। আর কারো? নর্মালি যদি তুমি এটা ভাবো যে এই কোশ্চেনটাকে কখনোই 20 সেকেন্ডে অ্যান্সার দেওয়া আসার কথা ভাবতেই পারবে না তুমি। হয়তো হ্যাঁ, যারা অ্যাপ্রোচ জানে, যারা সেই স্মার্ট অ্যাপ্রোচ জানে, তাদের কাছে মনে হবে 20 সেকেন্ড না, হয়তো আমি এটাকে 15 সেকেন্ডও অ্যান্সার দিয়ে দিতে পারি। বাট ইন জেনারেল যদি আমরা এটাকে ভেবে দেখি, তোমার মনে হবে যে স্যার পয়েন্ট দিয়ে আবার মাল্টিপ্লিকেশনের নাম্বার আছে, চাপ আছে 20 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে সলভ করার। পরের কোশ্চেনটাতে দেখো যদি আমরা আসি, এটাও সিজিএলে আসা কোশ্চেন, যেখানে কোশ্চেনে তোমাকে একটা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে যে 3 + 3 স্কোয়ার + 3 কিউব + 3 টু দি পাওয়ার 8। এই পুরো ভ্যালুটা তোমাকে যদি জানতে চাই, 4টে অপশনের মধ্যে কোনটা হবে আমাকে বলো, এটাও কি তোমার 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়া পসিবল? যদি নর্মালি কোনো অ্যাপ্রোচ তুমি না জেনে থাকো, দেন তোমার মাথাতে এটাই আগে আসবে যে 3-এর ক্ষেত্রে 3 তো আমরা লিখতে পারি, 3-এর স্কোয়ার 9 এটা আমরা জানি, 3-এর কিউব 27 এটা হয়। এভাবে লিখতে লিখতে তুমি যখন 3 টু দি পাওয়ার 8 অবধি আসবে না, তুমি নিজে হাঁপিয়ে যাবে যে তার ভ্যালু কত হতে পারে। আর নর্মালি গুণ করে কখনোই কোশ্চেন এখানে বলা পসিবল না। সেই জন্য দেখো কিছু কিছু জিনিস আছে, যখনই আমরা ম্যাথ শিখি সেই জিনিসগুলোকে সববার প্রথম আমাদেরকে আয়ত্তে আনতে হয়। কি কি? একটা হচ্ছে ডিজিটাল সাম অ্যাপ্রোচ বা সাম মেথড। সেকেন্ড হচ্ছে ইউনিট ডিজিট মেথড। থার্ড হচ্ছে ডিভিজিবিলিটি রুল। আর 4 নম্বরে তোমাকে জানতে হবে ক্যালকুলেশন ট্রিক্স। এই 4টে জিনিস তুমি যদি সববার প্রথম ম্যাথে খুব ভালো করে শিখে যাও না, তুমি আধা কোশ্চেন কি জানতে চেয়েছে, কোন টপিক থেকে জানতে চেয়েছে, সেটা প্রফিট অ্যান্ড লস হোক, অ্যালজেব্রা হোক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স হোক, তুমি অপশন টেস্টের থ্রু দিয়েই কিন্তু কি করতে পারো, আধা কোশ্চেনের তুমি অ্যান্সার এখান থেকে দিয়ে দিতে পারো। ঠিক, সো দেখো আমরা সববার প্রথম এটা দেখবো, এই যে তোমাকে আমি 4টের কথা বলছিলাম অ্যাপ্রোচ, জাস্ট এই যে ডিজিটাল সাম, ইউনিট ডিজিট, ডিভিজিবিলিটি রুল এবং ক্যালকুলেশন ট্রিক্স, এগুলো থ্রু দিয়ে আমরা এই কোশ্চেনগুলোকে উইথিন 20 সেকেন্ডেই কিন্তু অ্যান্সার দিতে পারবো। যেমন তোমাকে যদি ফার্স্ট বলা হতো যে এই কোশ্চেনটাকে যদি তুমি নর্মালি সলভ করতে, একবার ভেবে দেখো তো যে এই কোশ্চেনটাকে নর্মালি সলভ করতে হলে আমরা কিভাবে সলভ করতে পারি।
কোনো একটা অ্যাপ্রোচ বলো যার যতটুকু জানা আছে, যে এই কোশ্চেনটাকে সলভ করতে হলে তুমি কিভাবে সলভ করবে। স্যার বদমাস ওই ফর্মুলায়। ওকে, তুমি বদমাস রুলই অ্যাপ্লাই করবে, তাই তো। তুমি সেখানে দেখবে সববার প্রথম ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফের কাজ নেবে, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। যদিও এখানে দেখো শুধুমাত্র দুটো কন্ডিশনই আছে, একটা মাল্টিপ্লিকেশন এবং একটা অ্যাডিশন আছে। বাট আমার কথা হচ্ছে তুমি যদি এটাকে মাল্টিপ্লিকেশন করতে চাইতে 0.5-এর সাথে যখন তুমি 5কে মাল্টিপ্লিকেশন করতে তুমি কত পেতে? 5 5-এ 25 হয়, একটা ঘর আগে পয়েন্ট আছে, তো 2.5 দেখো আমরা এখান থেকে পাবো। বেশ, প্লাস এখানে কি আছে দেখো, 25-এর সাথে 5কে মাল্টিপ্লিকেশন করলে 25 এবং 5-এ 125 হয়। বাট পয়েন্ট তুমি কত ঘর আগে এখানে অ্যাপ্লাই করবে? 2 এবং 3, তিনটে নাম্বার আগে, মানে 0.125 তুমি পাবে। ওকে, নেক্সট দেখো 0.5-এর সাথে তুমি যখন 4কে মাল্টিপ্লিকেশন করবে এটা কত আসবে? 4 5-এ 20, একটা ঘর আগে পয়েন্ট লাগিয়ে দিলে আমরা এখান থেকে 2 পেতে পারি। বেশ, এখানে আসো 0.5-এর সাথে 0.75কে মাল্টিপ্লিকেশন করতে হবে, তো 75 ইন্টু 5 যদি তুমি করো, 5 5-এ 25, ক্যারি 2, 5 7-এ 35 এবং 2-এ 37 আমরা পেতে পারি। এবং পয়েন্ট তোমার কাছে কত ঘর আগে অ্যাপ্লাই হবে? দেখো 2 একে 3 ঘর আগে তুমি অ্যাপ্লাই করবে। এবার যদি আমরা এটাকে অ্যাড করতে চাইতাম তুমি বলবে কি, যে আমরা পেয়েছি দেখো কী কী, একটাতে আমরা পেয়েছি 2.5, নেক্সট আমরা পেলাম 0.125, এরপরে আমরা পেয়েছি 2, আর পরে আমরা কি পেয়েছি 0.375। ঠিক, সো দেখো 0.125 এবং 0.375 এ দুটোকে অ্যাড করলে কি আমরা 0.5 পেতে পারি? পারি না? 0.125 এবং 0.375 এ দুটোকে আমরা অ্যাড করলে কত 0.5 পেতে পারি? প্রথমে তোমার কাছে 2.5 ছিল, শেষে গিয়ে তোমার কাছে কত আছে না 2 আছে। দেখো 2.5 এবং 0.5 যোগ করলে হবে 3, তার সাথে 2 যোগ করলে আমরা কত পাবো না 5 পাবো। সো অ্যাকচুয়াল অ্যান্সার তোমার কাছে কত আসার কথা? তুমি বলবে অপশন এ। এবার এরকম টাইপের যখনই তোমাকে কোনো কোশ্চেন দেবে, যদি আমরা বেসিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে চাই তোমার কাছে ঠিক এতটাই টাইম লাগবে, হয়তো আমি বলার জন্য একটু বেশি টাইম লেগেছে, তুমি যখন নিজের থেকে কোশ্চেনটাকে সলভ করবে হয়তো এর থেকে একটু কম টাইম লাগতে পারে, বাট লাগবে। এই টাইপের কোশ্চেনকে দেখো আমরা সলভ করার জন্য সবথেকে স্মার্ট অ্যাপ্রোচ কি অ্যাপ্লাই করি? ডিজিটাল সাম অ্যাপ্রোচ। ডিজিটাল সাম অ্যাকচুয়াল জিনিসটা কি যদি আমরা একটু ডিসকাস করতে চাই, যে ডিজিটাল সাম অ্যাকচুয়ালি কি দেখো, ডিজিটাল সাম বলছে যে ইট ইজ এ মেথড নট ইউজ ফর কুইক ক্যালকুলেশন বাট ফর কুইক চেকিং অফ অ্যান্সার। ডিজিটাল সাম এই মেথডটা এমন একটা মেথড আমাদের কাছে আছে যেখানে বেসিক্যালি আমরা ক্যালকুলেশন করার জন্য এটাকে ইউজ করি না, আমরা শুধুমাত্র ইউজ করে থাকি যে অ্যান্সার আমাদের কাছে কী আছে, কতটা ফাস্ট তুমি সেই অ্যান্সারটাকে চেক করে নিতে পারো এই মেথডের থ্রু দিয়ে। ঠিক, এবার এই মেথডটাকে তুমি অ্যাপ্লাই করবে কীরকমভাবে সেটাও তোমাকে জানতে হবে, যে ডিজিটাল সাম আমরা অ্যাপ্লাই করবো কীরকমভাবে। হোয়াট ইজ ডিজিটাল সাম তুমি যদি আসো, কি বলছে দেখো, যে ডিজিটাল সাম কী জিনিস, অ্যাডিং দ্য ডিজিট of a number again and again until only one digit is left। যত বড়ই নাম্বার তোমার কাছে থাকুক, সেই নাম্বারটার যতগুলো ডিজিট বা অঙ্ক তুমি পাবে সেগুলোকে যোগ করতে করতে যখন আমরা আলটিমেটলি একটা সিঙ্গেল ডিজিটে পৌঁছে যাব, সেটাকে আমরা কি বলতে পারি না তার ডিজিটাল সাম বলতে পারি। ঠিক আছে, সো দেখো তোমার সামনে যদি আমি নাম্বার রাখতাম যে 2 4 5, এই নাম্বারটার ডিজিটাল সাম কত হবে, তুমি অ্যান্সার কী দেবে? তুমি বলবে আমরা এটাই দেখলাম যে ডিজিটাল সাম মানে হচ্ছে তার ডিজিটগুলোকে যোগ করতে লাগবে, 2 + 4 + 5, সবটাকে অ্যাড করলে তোমার অ্যান্সার কত হবে দেখো, 4 2 6 এবং 5 হবে 11। 11 যেহেতু ডবল ডিজিট নাম্বার, এর ডিজিটগুলোকে তোমাকে আবার অ্যাড করতে লাগবে, তো 1 এবং 1 যোগ করে আলটিমেটলি তুমি ডিজিটাল সাম কততে পৌঁছবে? তুমি বলবে 2-এ পৌঁছবো। আরও একটা নাম্বার তোমার সামনে যদি আমি এক্সাম্পল আকারে দিতাম 5874, আমাকে একটু তোমরা বলো তো, রেসপন্স করো যে এইটাকে যদি আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে চাইতাম, এটা ডিজিটাল সাম আমরা কত পেতাম? 6 পেতাম, তাই তো। তুমি বলবে 5 + 8 + 7 + 4, সবটাকে যোগ করো, 8 এবং 5-এ হবে 13, 13-এর সাথে কত হবে 20, 20 এবং 4-এ কত হবে না 24, 24 ডবল ডিজিট আছে, এটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নাও, তো 2 এবং 4 যোগ করলে কত পাবে না 6 পাবে। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে যদি আরেকটু শর্টকাটের কথা ভাবতে চাইতাম, তুমি কি বলতে যে ডিজিটাল সামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যদি আমরা কখনো এরকম কন্ডিশন পাই
যেহেতু আমরা সিঙ্গেল ডিজিটে বের করার চেষ্টা করতে চাইছি, সিঙ্গেল ডিজিটে, তো সিঙ্গেল ডিজিট আপ টু কত অবধি থাকবে তোমার কাছে? 9 অবধি। যখনই তুমি এরপর 10কে পাবে তখনই তোমার কাছে ডবল ডিজিট তৈরি হবে। তো রেজাল্ট যখন আমরা চেক করব, যদি আমাদের কাছে যোগফলটা কখনো 9 অবধি চলে আসে, সেটাকে আমরা এলিমিনেট করতে পারি, কারণ এরপর থেকে তোমার কাছে আবার রিসেট হয়ে ডবল ডিজিট চলে আসবে। পুরোটা যোগ করার আগে যদি কখনো তুমি 9 পেয়ে যাও, সেটাকে তোমার হিসাবের মধ্যে রাখো অথবা না রাখো, তোমার কাছে একই জিনিসই হবে। কেন? তার কারণ হচ্ছে ডিজিটাল সামের আরও একটা কনসেপ্টে বা আরেকটা তুমি ডেফিনেশনে দেখতে পাবে, যেখানে কোনো একটা পার্টিকুলার নাম্বারকে তুমি যদি 9 দিয়ে ডিভাইড করতে চাও, তোমার কাছে যেটা অবশিষ্ট বা রিমাইন্ডার বেরোবে সেটাকে আমরা ডিজিটাল সাম বলে থাকি। ধরো তুমি 6কে ভাগ করছো 9 দিয়ে, তোমার কাছে অবশিষ্ট 6ই থাকবে, এটাই ডিজিটাল সাম। তুমি 17কে যদি 9 দিয়ে ভাগ করতে চাও, তুমি বলবে 9 9 একবার ভাগ যাবে, আমার কাছে 8 দেখো রিমাইন্ডার থাকছে, অবশিষ্ট থাকছে, এটাকে আমরা বলছি ডিজিটাল সাম। তো যখন তুমি 17 নাম্বারটার ক্ষেত্রে তার ডিজিট দুটোকে যোগ করার কথা ভাবতে, তো 1 এবং 7 যোগ করলেও তোমার কাছে ডিজিটাল সাম তো 8ই আসছিল। তো সেই ক্ষেত্রে দেখো, যেহেতু দুটো আমরা ডেফিনেশন পাচ্ছি, তো আমরা কি বলতে পারি যে ডিজিটাল সাম বের করার সময় আমরা সমস্ত অঙ্কগুলোর যোগফল তো ক্যালকুলেট করব, কিন্তু যেখানেই আমরা 9 অবধি পেয়ে যাব সেটাকে আমরা আগে থেকেই এলিমিনেট করে দিতে পারি। তো এক্ষেত্রে দেখো যে প্রথমে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম 2 4 5, যদি আমরা এটার ডিজিটাল সাম বের করতে চাইতাম, তো 4 এবং 5 যে যোগ করলে 9 হচ্ছে, এটাকে আমরা প্রথমেই হিসেব থেকে আউট করতে পারতাম। যদি তুমি ওটাকে প্রথমেই হিসেব থেকে আউট করে দাও, তোমার কাছে আর কে পড়ে আছে দেখো? শুধুমাত্র 2। দেখো আলটিমেটলি পুরোটা ক্যালকুলেট করার পরেও কিন্তু আমরা ডিজিটাল সাম এখানে 2 পেয়েছিলাম। নিচেরটাতে আসো, তুমি বলবে 5 এবং 4 দুটোকে যোগ করলে তো আমরা 9 পাই, এলিমিনেট করে দিলাম। 8 এবং 7 যোগ করলে কত হয়? না 15 হয়। তো 15-র ক্ষেত্রে ডিজিট সাম করলে 5 এবং 1-এ কত আসবে? না 6 হবে। তো দেখো একটু হলেও তুমি কিন্তু এখান থেকে টাইমকে কি করতে পারছো? কম করতে পারছো। ঠিক? সো আশা করি ডিজিটাল সাম জিনিসটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। একটু প্লিজ প্রত্যেকে কনফার্ম করো যে ডিজিটাল সাম জিনিসটা আমাদের কাছে কি, এটা কি ক্লিয়ার হয়েছে? বলো বলো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, ডিজিটাল সামে দেখো আমরা যেরকম বললাম যে এটাতে শুধুমাত্র আমরা ইউজ করে থাকি আমাদের অ্যান্সার কোনটা হবে সেটা চেক করার জন্য। তাহলে তোমার কাছে একটা ইকুয়েশন থাকবে, সেটার যেটা ডিজিটাল সাম আসবে, তার অ্যান্সার তুমি যেগুলো পাবে সেটার ডিজিটাল সামের সাথে যদি ম্যাচ করে যায়, দেন সেটাকে আমরা কি বলতে পারি? না তার কারেক্ট অ্যান্সার বলতে পারি। ডিজিটাল সাম কিন্তু আমরা শুধুমাত্র ন্যাচারাল নাম্বার তার ক্ষেত্রেই যে ইমপ্লিমেন্ট করতে পারবো, ইন্টিজার নাম্বারের ক্ষেত্রেই যে ইমপ্লিমেন্ট করতে পারবো তা কিন্তু না। তুমি চাইলে এটাকে পার্সেন্টেজের মধ্যেও ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি ডেসিমাল নাম্বারের মধ্যেও ইমপ্লিমেন্ট করতে পারো, কোনো সমস্যা কিন্তু আমাদের কাছে হয় না। ঠিক? এবার দেখো, যদি তোমাকে একটা কোশ্চেন কথায় আসি, সিজিএল 2023 টিয়ার 1 একটা পাতি দেখো যোগের কথা তোমাকে জিজ্ঞেস করেছিল। কোশ্চেন এসেছিল কি যে 2378 এই নাম্বারটার সাথে তোমাকে 9328 যোগ করতে বলেছিল এবং জানতে চেয়েছিল তার অ্যান্সার কত আছে। আমাকে একটু কেউ বলো এটার অ্যান্সার তুমি কোনটা নেবে? কি মনে হচ্ছে এটার অ্যান্সার কি হবে? এ, অপশন এ। অপশন এ হবে। নর্মালি যদি আমরা দেখি, অনেকেই কি করবে দেখো, যোগ করা স্টার্ট করবে যে 8 এবং 8 যোগ করলে হবে 16, ক্যারি 1 পাবে, 2 একে 3, 7 3 10 0, এগেন ক্যারি 1 পাবে, 3 3 6 একে 7 আর 9 2 11, তো 11,706 এটাকে আমরা অ্যান্সার মানে অপশন এ কে নিতে পারি। কিন্তু তুমি একটা কথা ভাবো, যদি আমরা ডিজিটাল সামটাকে এখানে অ্যাপ্লাই করতাম তাহলে কি কন্ডিশন হতো? তুমি বলবে সবার প্রথম স্যার এই যে নাম্বারটা আমাদের কাছে ছিল 2 3 7 এবং 8, তার সাথে আমরা কি যোগ করতে চাইছিলাম? 9 3 2 8 এটা যোগ করতে চাইছিলাম। তো তুমি ভাবো যে প্রথমে যে এই নাম্বারটা তোমার কাছে আছে এটার ডিজিটাল সাম তোমার কাছে কত হবে বলো? 2 3 7 এবং 8 এটার ডিজিটাল সাম তোমার কাছে কত হবে? 4। তুমি বলবে 7 এবং 2 এ তো 9 হয়, এটাকে আমরা এলিমিনেট করতে পারি। 8 এবং 3 যোগ করলে কত হবে? 11। 11 ডিজিটাল সাম কত? 11 যেহেতু ডবল ডিজিট নাম্বার, তাই 1 এবং 1কে যোগ করলে সেখান থেকে আমরা 2 পাচ্ছি। এবার এখানে আসো, 9কে আমরা এলিমিনেট করে দিতে পারি, বাকি কি পড়ে থাকছে দেখো, 3 2 এ 5 এবং 8 5 এ কত? না 13। 13-র ক্ষেত্রে ডিজিটাল সাম কত হবে? 3 এবং 1 যোগ করলে 4 পাবো। তো 2 এবং 4 যেহেতু মিডিলে দেখো
অ্যাডিশন দিয়ে দেওয়া আছে। তো ডিজিটাল সামের অ্যাডিশনে তোমার কাছে আসছে কত? তুমি বলবে স্যার 6। অ্যান্সার চেক করো, যেটাতে তুমি 6 অ্যান্সার পাবে সেটাই তোমার কাছে কিন্তু 100% কারেক্ট হবে। দেখো আমি চেক করছি। যদি উপরটা তুমি চেক করতে, তুমি বলবে 7, একে 8, একে 9 বাদ দিতে পারি, শুধুমাত্র 6 এখানে পড়ে আছে প্রথমটা, ঠিক। বাকিগুলো চেক করে দেখো, 7 একে 8, 8 এবং 6 14 হয়, এখান থেকে তুমি কত পাবে ডিজিটাল সাম? 14-র ক্ষেত্রে 5 পাবে। 5 একে 6 একে 7, 7 এবং 6 কত? 13 হয়, 13-র ক্ষেত্রে ডিজিটাল সাম তুমি 4 পাবে। 2 একে 3 একে 4, 4 এবং 6 কত হয়? 10, 10 মানে ডিজিটাল সাম কত পাবে? 1 পাবে। সো ম্যাচ কোথায় করছে? তুমি অ্যান্সার দিয়ে দেবে স্যার অপশন এটা আমাদের কাছে ম্যাচ করছে। আর যখনই তুমি এই ডিজিটাল সাম অ্যাপ্রোচটাকে শিখে যাবে, এমন এমন কিছু কোশ্চেন তোমার কাছে থাকবে, তুমি দেখেই বলতে পারবে যে এটার অ্যান্সার কী হতে পারে এবং এখানে আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারছি কিনা। যেমন ধরো এর আগে যে কোশ্চেনটা তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে কোশ্চেনটা আমাদের কাছে ছিল, এটার কথা দেখো। 3 ছিল প্লাস 3 স্কোয়ার প্লাস তোমার কাছে কী ছিল? 3-এর কিউব। এমনিভাবে তোমাকে যোগ করতে হবে আপ টু কত অবধি? 3 টু দি পাওয়ার 8 অবধি। বেসিক ওয়েতে কোশ্চেনটাকে সলভ করতে গেলে না তোমার 5 মিনিট লাগবে। তুমি 3 টু দি পাওয়ার 8 অবধি তোমাকে ভ্যালু ক্যালকুলেট করে তারপর যোগ করতে হলে কোশ্চেনটা সলভ করতে 5 মিনিট লাগবে। একবার তুমি ডিজিটাল সামটাকে এখানে অ্যাপ্লাই করে দেখো। ডিজিটাল সামটাকে তুমি যখনই অ্যাপ্লাই করবে তোমার কাছে কি আসবে একটু বলো তো। প্রথমে যেটা 3 আছে অ্যাজ ইট ইজ, এটা তুমি 3 পাবে, প্লাস 3-এর স্কোয়ার মানে কত হয় বলো? 9 হয়। 9কে কি আমরা হিসেবের মধ্যে রাখবো ডিজিটাল সামে? না, তাহলে 9কে আমরা নেব না। 3-এর কিউব কত হয়? 27। তুমি বলবে স্যার 27 তো আবার এগেন 9ই আসবে, এটাকেও হিসেবের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর যখন তোমার কাছে 3 টু দি পাওয়ার 4 থাকতো, সেটা কত হতো? 81। কি 81ও আমরা ডিজিটাল সাম করলে 9 পাবো না? পাবো তো? হ্যাঁ স্যার। তো দেখো এরপরে যতগুলো ভ্যালু তুমি পাবে না, সমস্ত ভ্যালুগুলোই তুমি ডিজিটাল সাম নমিই পাবে। তো শুধুমাত্র তোমার কাছে বেঁচে থাকলো কোনটা? না 3। তো পুরো ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি আমাদের কাছে ডিজিটাল সাম অনলি 3 এসেছে। পারি তো? এবার তোমার কাছে কাজ কি হবে? তুমি অপশনটা চেক করো যে কোন অপশনের ডিজিটাল সাম তোমাকে 3 দিচ্ছে, তাহলে তুমি অ্যান্সার বলে দিতে পারবে। কোনটাতে মনে হচ্ছে 3 দিচ্ছে? চেক করে নাও কোন অপশনটা তোমার মনে হচ্ছে কারেক্ট, যেটাতে তোমার ডিজিটাল সাম 3 দেবে। শেষেরটা। ওকে, টিপু বলছো শেষেরটা। দেখো প্রথমেরটা যদি আমরা দেখতাম, এটাতে 6 6 12, 12 5 17 প্লাস 1 18, মানে এটা তোমাকে 9 দিবে, ঠিক। 6 6 12 5 17, এখানে তোমাকে 8 দেবে। এখানে দেখো আমাদের কাছে 8 আসবে। 8 9 17, 17 এবং 4 21, এখানে তুমি কিন্তু ডিজিটাল সাম কত পাবে? 3। আর লাস্টেরটা যদি আমরা চেক করতে চাই, 8 2 10 3 13, 13 মানে 3 প্লাস 1 কত? না 4 পাচ্ছি। তো কারেক্ট অ্যান্সার আমরা কোনটাকে নিতে পারি? তুমি বলবে অপশন সিকে আমরা নিতে পারি। এবার আমাকে বলো, এই যে ডিজিটাল সাম ব্যাপারটা তুমি জাস্ট 5-7 মিনিট আমরা ডিসকাস করলাম, সেটাতে তুমি যেটা শিখলে, তাতে করে কোশ্চেনটা যখন আমরা প্রথমে দেখছিলাম এবং এখন যে কোশ্চেনটা আমরা দেখছি, তোমার কি মনে হচ্ছে যে কোশ্চেনটা 20 সেকেন্ডেরও আমার টাইম লাগলো? বলো। না স্যার। বেশ, তাহলে যদি তুমি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে বলো, এই যে কোশ্চেনটা এবার তোমার কাছে ছিল, এটাকে একবার ট্রাই করো যে ডিজিটাল সাম দিয়ে এই কোশ্চেনটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কাছে কতটা কম টাইম লাগছে বেসিকের থেকে। এই কোশ্চেনটাকে একবার ট্রাই করো, চেক করে দেখো পাচ্ছ কিনা। পয়েন্ট ডেসিমাল আছে, কিন্তু ডেসিমালকে তুমি কিছু ভাববেই না, তুমি জাস্ট নর্মালি এটাকে নাম্বারের মতো করে ট্রিট করো আর সেখানে তুমি ডিজিটাল সামটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক। দেখো এটাতে কি আছে? 5-এর সাথে 5-এর গুণ, 5 আর 5 গুণ করলে কত হয় বলো একটু, তোমরা প্রত্যেকে আনমিউট করে একটু বলার চেষ্টা করো। 5 এবং 5 গুণ করলে কত হয়? 25। 25 যেহেতু ডবল ডিজিট নাম্বার, ডিজিটাল সাম কত পাবে? 7। 7। এখানে আসো, 5 এবং 2 এ দুটো যোগ করলে হবে 7, তার সাথে 5কে গুণ করলে হবে কত? 35। তো 35-এর ডিজিটাল সাম কত? 8। 8। 4 5-এ কত? 20, 20 ডিজিটাল সাম 2। এখানে দেখো 7 আর 5-এ কত? 12, 12 মানে কত? 3। 3-এর সঙ্গে 5 গুণ করলে 3 5-এ 15, 15 মানে কত? 5 একে 6। এবার দেখো 7 এবং 2 9 তোমার এলিমিনেট হলো, বেঁচে থাকলো 8 এবং 6 কত? 14, 14 মানে ডিজিটাল সাম কত? 5। অপশনে ডিজিটাল সাম কোথায় আছে? 5 এতে আছে।
কি ভালো লাগলো দেখে যে ডিজিটাল সাম জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে কতটা ইজিভাবে কোশ্চেনটাকে ভাবতে পারছি। স্যার স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ডিজিটাল নাম্বার শুধু 9টা স্যার বাদ যাবে তো শুধু? ডিজিটাল সামে তুমি যখনই যোগে 9 পাবে তখনই এলিমিনেট করে দেবে। শুধু সেই একটাই 9 না আরো কোন সংখ্যা স্যার স্যার বাদ যাবে? শুধু তোমার 9 কাছে তো? তোমার কাছে যখনই যোগ ফলে তুমি 9 পাবে তুমি তখনই এটাকে এলিমিনেট করে দেবে। ধরে নাও তোমাকে আমি একটা নাম্বার বলছি যে 2 5 7 8 1 3 6 5 8, এটা তোমাকে ডিজিটাল সাম ক্যালকুলেট করতে বলেছে, ঠিক? সো তুমি ডিজিটাল সাম মানে কি, এর ডিজিটগুলোকে সব যোগ করা। তুমি সবার প্রথমে বলবে স্যার 2 এবং 7 যোগ করলে 9 হয়, বাদ দিয়ে দিলাম। 8 এবং 1 যোগ করলে 9 হয়, বাদ দিয়ে দিলাম। 6 এবং 3 যোগ করলে 9 হয়, এটাকেও বাদ দিয়ে দিলাম। পড়ে থাকছে দেখো 5 5 10 আর 8 কত না 18, মানে 8 প্লাস 1 ডিজিটাল সাম কত আসবে? 9 আসবে। এবার তুমি বলবো স্যার 9 তো এসেছে, 9টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তুমি এটাকে 9ও ধরতে পারো আর এটাকে তুমি 0 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? স্যার এবার কথা হচ্ছে যে তুমি কি তাহলে সব কোশ্চেনে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে? না, দেখো কিছু না কিছু তো ব্যাকড্রপ আছেই। যদি সব কিছু এরকম হতো যে আমরা প্রত্যেকটা কোশ্চেনেই ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে তো আর অন্য কিছু আমাদেরকে শেখার কোনো প্রয়োজন হতোই না। ডিজিটাল সাম আমরা সেখান অবধি অ্যাপ্লাই করতে পারবো যেখানে প্রত্যেকটা অপশন যে আমাদের কাছে গিভেন থাকবে তাতে তোমার কাছে ডিফারেন্ট ডিজিটাল সাম বেরোবে। যদি এরকম হতো যে ধরে নাও এখানে একটা অপশনে তোমার কাছে 14 দিয়ে দেওয়া আছে, আর সেই 14তেও তুমি কিন্তু যদি আমরা এটাকে ইউনিট ডিজিটে কনভার্ট করি তারও ডিজিটাল সাম আমরা 5 পাচ্ছি। তুমি বলবে স্যার কোশ্চেনে আমার কাছে ইউনিট ডিজিটে 5, ডিজিটাল সামে 5 আসছে, তাহলে অপশনেও আমার কাছে ডিজিটাল সামে 5 আসার কথা ছিল, কিন্তু আমি চেক করতে গিয়ে দেখলাম যে আমার কাছে দুটো অপশনে 5 আছে, তুমি কিন্তু তখন ফাঁসবে। এবার এই অ্যাপ্রোচটা তুমি লাগাতে পারবে কি পারবে না সেটা তোমার কাছে অপশন টেস্ট করলেই চলে আসবে, বাট সেই জন্য তোমাকে আরও একটু বেশি করে স্টাডি করতে হবে, আর একটু ভালো করে দেখে নিতে হবে এর কনসেপ্ট যে কী কী আছে আমাদের কাছে, যাতে করে আমরা কোশ্চেন দেখলেই বুঝে যাব যে এটাতে আমরা ডিজিটাল সাম অ্যাপ্রোচটা দিয়ে এটাকে সলভ করতে পারবো কি পারবো না। যদি ইন জেনারেল আমরা এরকম দেখি যে ডিজিটাল সাম দিয়ে এটাকে আমরা পাচ্ছি না, তখন আমরা ইউনিট ডিজিট ট্রাই করতে পারি। আর যদি দেখি আমরা ইউনিট ডিজিট দিয়েও পাচ্ছি না, তখন তুমি মনে রাখবে যে সেটা আর অন্য কেউ অন্য কোনো রকমভাবেও করতে পারবে না। তখন তোমাকে যেই প্রসেসে করতে হবে বাকিদেরকে ঠিক সেই প্রসেসেই তোমাকে যেতে হবে। সো মেন কথা হলো যত রকম টাইপের প্রসেস তোমার কাছে থাকছে যেটা থ্রু দিয়ে আমরা শর্টকাটভাবে বা শর্ট প্রসেসে কোশ্চেনকে সলভ করে নিতে পারছি, যদি আমরা সেটাকেও শিখে রাখি তার মানে বাকিদের সঙ্গে আমরা উপরেই আছি। মানে কাউকে কিছুটা করতে হলে তোমার সমানই তাকে আসতে হবে, তবেই সে তোমার থেকে উপরে আসতে পারবে। এটুকু ভাবে বা এই জায়গাতে তোমাকে পৌঁছতে হবে, ঠিক? চলো আমরা দেখো পরের একটা কোশ্চেনে ডিসকাস করি। কারেন্ট ইস্যু নিয়ে আমরা ডিসকাস করলাম। সিলেবাসের কথাই যদি আমরা আসি, দেখবে আমাদের অনেক এরকম হয়, যেটা বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে যখন তোমার ফোকাস থাকবে, সেটা তুমি সিজিএল বলো বা রেলের কথা বলো, আবার তুমি যদি এর সাথে সাথে তাল মিলিয়ে স্টেট গভর্নমেন্টের এক্সামের কথা আসো, ডব্লিউবিপি বা গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হচ্ছে, লেভেল এখানে যেটা থাকে তার কাছাকাছি হাফ লেভেল তুমি এখানে পেতে পারো। এবং বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় তার ম্যাক্সিমাম এক্সামে শুধুমাত্র দেখবে অ্যারিথমেটিক পোর্শন তোমার কাছে জিজ্ঞাসা করে, অ্যারিথমেটিক পোর্শন মানে পাটিগণিত। বাট সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি যাই এক্সাম দাও না কেন তুমি 50-50 কোশ্চেন পাবে, মানে কিছুটা পোর্শন তোমার অ্যারিথমেটিক থেকে আসবে, কিছুটা পোর্শন তোমার কাছে অ্যাডভান্স ম্যাথ থেকে আসবে, আবার কিছুটা পোর্শন তোমার কাছে ডাটা ইন্টারপ্রিটেশন পোর্শন থেকেও থাকবে। সো সবগুলো মিলিয়েই তোমাকে কিন্তু যদি সেন্ট্রাল এক্সামের কথা ভাবতে হয় সবটাই তোমাকে পুরো কমপ্লিট স্টাডি করতে হবে। এবং সেভাবেই দেখো আমরা এগোবো পুরো ব্যাচের থ্রু দিয়ে, যেখানে আমরা সবার প্রথম কি বললাম যে আমাদেরকে 3-4টে পার্ট শিখতে হবে, যেখানে আমরা ক্যালকুলেশন কীভাবে করতে পারি সেই ফার্স্ট ক্যালকুলেশনের প্রসেস শিখবো, আমরা ডিজিটাল সাম কনসেপ্ট শিখবো, আর আমরা এই স্কোয়ার রুট কিউব রুট এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনকে আরও ফাস্ট করতে পারে। এই পোর্শনগুলো আমাদেরকে সবার প্রথম কভার করতে হবে। এবার বাকি যে সিলেবাসটুকু আসছে সেখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স বা ডিআই 3টা পোর্শনকে দেখো আমরা 4টে ইউনিটে ভাগ করেছি, আমি আমার মতো করে, যেটাতে আমার বুঝতে সুবিধা হবে বা আমার মনে হয় তোমাদেরও বুঝতে সুবিধা হবে সেরকম পার্টে দেখো এটাকে ভাগ করা হয়েছে। পাটিগণিতের পোর্শন দেখো পুরোটা এখানে আছে, যেখানে আমরা পার্সেন্টেজ, শতকরা, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, প্রবলেমস অন এজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, টাইম ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, পাইপ অ্যান্ড সিস্টেম, বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেন, রেস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সবগুলো তোমার ইউনিট 2, যেখানে আমরা পাটিগণিতটা শেখার চেষ্টা করব। এরপর দেখো যদি আমরা ইউনিট 1-এ আসি, সেখানে আমরা ডিসকাস করব কি নিয়ে না নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ফ্র্যাকশন, সার্টস অ্যান্ড ইন্ডিসেস মানে সূচক এবং করণী, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি,
স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা ডিসকাস করব, প্রবাবিলিটি নিয়ে আমরা পড়বো, পারমুটেশন কম্বিনেশন নিয়ে আমরা ইউনিট 1-এর মধ্যে ডিসকাস করব। ইউনিট 3-তে না আমরা অ্যাডভান্স পোর্শন যেটা থাকে, যেমন অ্যালজেব্রা, ত্রিগোনোমেট্রি, ম্যানসুরেশন 2D এবং 3D আর জিওমেট্রি, এই পোর্শন নিয়ে আমরা ডিসকাস করব। আর 4 নম্বর দেখো যে ইউনিট আমাদের কাছে থাকে সেখানে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, বা এর সাথে তুমি আরেকটা পোর্শন অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে ডিএস এর পোর্শন, ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন। এটাতে তোমার পুরো কমপ্লিট সিলেবাস হলো। এখন এই পুরোটা তুমি যদি কমপ্লিট করে নিতে পেরেছো, তুমি কি এক্সাম দিতে যাচ্ছ সেটা তোমাকে নিয়ে আর ভাবতে হবে না। তুমি যাই এক্সামই দাও না কেন, তোমারতে 100% তোমার কোশ্চেন সেখান থেকে ভাসবে, শুধু তুমি করতে পারলেই হলো। এই হচ্ছে দেখো আমাদের পুরো আপডেটেড একদম লেটেস্ট ম্যাথের সিলেবাস, যেটা আমাদেরকে পড়তে লাগবে বা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চলো আমরা আর একটা কোশ্চেন করি। যেমন দেখো সিজিএল টিয়ার 1 2000 খুব সম্ভবত 21-এর এটা কোশ্চেন, যেখানে বলা হয়েছে কি দেখো, দ্য অ্যাভারেজ অফ এক্স অকারিং 5 টাইমস অ্যান্ড ওয়াই অকারিং 7 টাইমস ইজ 37। মানে এক্স 5 বার এবং ওয়াই 7 বার, এদের যদি আমরা অ্যাভারেজ বা গড় দেখতাম সেটা হতো 37। আরেকবার বলে দেওয়া আছে এক্স হচ্ছে 7 বার, ওয়াই হচ্ছে 5 বার, তাদের গড় কত বলে দেওয়া আছে না 35। তো এখান থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে ওয়াইয়ের মান কত হবে। সো নর্মালি আমরা কি জানি দেখো, যে অ্যাভারেজ মানে আমরা কি বুঝি, গড় মানে আমরা কি বুঝি, তুমি বলবে যতগুলো নাম্বার থাকে তাদের টোটাল উপরে লিখতে হয় আর তাকে আমরা নাম্বার দিয়ে ডিভাইড করে দিই। ধরো যদি এখান থেকে 3টে যে ভেরিয়েবল আমরা এখানে পাচ্ছি, যে কোনো 2টো ভেরিয়েবলের মান জানা থাকলে তুমি আরেকটা খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। যেমন ধরো তোমাকে বললাম যে 100 আছে টোটাল, নাম্বার আছে 5টা, তুমি ভাগ করলে কি পেয়ে যাবে, যে 20 যেটা আমাদের কাছে বেরোচ্ছে এটা আমরা বলতে পারি তাদের অ্যাভারেজ। আবার দেখো যদি আমরা অ্যাভারেজের সাথে এখানে নাম্বারকে মাল্টিপ্লিকেশন করে দিতাম, অ্যাভারেজের সাথে আমরা যদি নাম্বারকে মাল্টিপ্লিকেশন করে দিই, দেন তুমি কি পাবে, তুমি পাবে তার টোটাল। তো তুমি বলতেই পারো যে যদি আমাদের কাছে কখনো অ্যাভারেজে 7 গিভেন থাকে আর নাম্বার যদি সাপোজ 30টা হয়, তো টোটাল আমাদের কাছে তখন কত হয়ে যাবে না 210। এগুলো মোটামুটি আমাদের আইডিয়া তো আছে। আমাকে তোমাদের মধ্যে কেউ আনমিউট করে বলো যে এই যে কোশ্চেনটা আমাদের কাছে আছে, যেখানে বলা হয়েছে কি যে এক্স যদি 5 বার আসে মানে 5x প্লাস ওয়াই যদি 7 বার আসে 7y, এটার তোমাকে অ্যাভারেজ বা গড় বলেছে 37। যদি এখানে টোটাল কতগুলো নাম্বার, 7 5 12টা নাম্বার, 12টা নাম্বারের যদি তোমার কাছে গড় 37 হয়, তো 12টা নাম্বারের আমরা টোটাল কত পাবো, 12টা নাম্বারের যদি গড় আমাদের কাছে 37 হয়, 12টা নাম্বারের আমরা টোটাল কত পাবো, 12 ইন্টু 37। বেশ, মানে আমরা বলতে পারি 37 × 12। আরেকবার কি বলা আছে দেখো, যে এক্স হচ্ছে 7 বার আর ওয়াই বলে দেওয়া আছে 5 বার, সেক্ষেত্রে তোমার গড় কত ছিল না 35। তো টোটালের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা 35 × 12। সো তোমার কাছে দুটো ইকুয়েশন এসেছে, এখন এখান থেকে তুমি যদি সলভ করে ওয়াইয়ের মান ক্যালকুলেট করতে চাও কি করবে বলো, তোমাদের ব্রেনে কি প্রসেস হচ্ছে, এখন আমরা কি করতে পারি এখান থেকে। এনিওয়ান, যার মাথাতে কিছু আসছে বলো, যে এখান থেকে আমরা কিভাবে সলভ করে বেরিয়ে আসবো যে ওয়াই এর মান কত হবে। যে কোনো একটা ভ্যালুকে সমান করতে হবে, মানে অয়ের ভ্যালুটা মানে যে কোনো একটা ভ্যালুকে তুমি বলছো আমি সমান করতে চাইছি, ঠিক? তো সমান করতে চাইলে তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। আচ্ছা আমরা কি এটা করতে পারতাম, যদি আমরা দুটো ইকুয়েশনকে যোগ করতাম, দেখো 7 এবং 5 যোগ করলে এখানে কত হবে বলো, 7x এবং 5x তুমি যোগ করলে কত পাবে, 12x প্লাস এখানেও দেখো আমরা কত পাবো, তুমি বলবে 12y পাচ্ছি, তার ভ্যালু যদি একবার 37 × 12 সাথে 35 × 12 তাদের যোগফলটা হয়, তো আমরা 12 তো কমন নিয়ে নিতে পারি, আর 12 কমন নিলে কত থাকবে, তুমি বলবে 37 প্লাস 35 থাকবে। তো 12কে দেখো যদি আমরা উভয় দিকে ডিভাইড করে দিই, তো আমার কাছে পড়ে কি থাকবে না এক্স প্লাস ওয়াই, তার ভ্যালু আমরা কত পাচ্ছি, তুমি বলবে তার ভ্যালু আমরা পাচ্ছি 72। কি আমরা একটা নতুন ইকুয়েশন এখান থেকে জেনারেট করতে পারি। তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তুমি যদি এখানে 72 পেয়ে গিয়ে থাকো, তো 5 মাল্টিপ্লিকেশন করলেই দেখো তোমার কাছে কত হয়ে যাবে, তুমি বলবে 5x প্লাস 5y, তার ভ্যালু আসবে 5 2 10
আর 5 7 35 প্লাস 1 36, 360। আরেকবার তুমি ফার্স্ট ইকুয়েশন যেটা পেয়েছো সেটাতে বলা আছে 5x প্লাস 7y, তার ভ্যালু কত? তোমাকে এই পুরোটা মাল্টিপ্লিকেশন করতে হবে। যে 7 12 84, 8 আসবে হাতে, 3 12 36 এবং 8 কত? 44। তো এখন তুমি যদি সাবস্ট্রাকশন করো না, তোমার কাছে দেখো 5x ক্যান্সেল আউট হবে, এখানে তুমি কত পড়ে থাকবে না 2y পড়ে থাকবে, তার ভ্যালু ডান দিকে তুমি কত পাবে? এটা আসবে কত? দেখো 84, এটা কত আসবে? 84। আর যদি 84 তুমি পাও, দেন তুমি কি বলতে পারো যে এখান থেকে y এর মান আমরা কত পাবো? y এর মান আমরা পাবো 42। বলো আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি? পারি কি পারি না y এর মান 42 বলতে? হ্যাঁ, পারি। কিন্তু পরীক্ষার হলেও কি এই অ্যাপ্রোচটা তুমি লাগাবে না? কারণ এই অ্যাপ্রোচটাও তুমি যদি পরীক্ষার হলে লাগাতে চাও, তোমার কোনো না কোনো জায়গাতে গুণে যদি একবার ভুল হয়ে যায়, তোমাকে আবার সেই ঘুরে থেকে সলভ করতে হবে এবং টাইম তোমার কাছে বেশিই লাগবে। শুধু একটা জিনিস আমাকে বলো, যখনই তুমি দ্বিতীয় ইকুয়েশনটা শিখে যাবে, দেখবে এই যে সেকেন্ড ইকুয়েশনটা আমরা বের করেছিলাম, এই সেকেন্ড ইকুয়েশনটাতে আমরা পেয়েছিলাম কি? ভালো করে দেখো, সেকেন্ড ইকুয়েশনে আমরা কি পেয়েছিলাম? দেখো যে 7x প্লাস 5y, তার ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 35 ইন্টু 12 পেয়েছিলাম। 35 ইন্টু 12 পেয়েছিলাম। সব দিকটাকে তুমি যদি 7 দিয়ে ভাগ করার কথা ভাবো, মানে এই পুরো ইকুয়েশনটাকেই যদি আমরা 7 দিয়ে ভাগ করার কথা বলি, তো তুমি সেপারেট সেপারেট যখন ডিভাইড করবে, এই যে 7x তোমার কাছে আছে, এটা কি তোমার পুরোপুরি 7 দিয়ে ভাগ যাবে? এ শোনো, 7 7 তো উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এই পোর্শনটা যখন তোমার কাছে ক্যান্সেল আউট হবে, তোমার কাছে ভাগশেষ থাকবে 0 প্লাস 5y কে তুমি 7 দিয়ে ডিভাইড করতে পারবে না, তোমার কাছে ভাগশেষ এখানে 5y থাকবে। ডান দিকে দেখো 35কে তুমি 7 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারছো, তার মানে এটা যদি আমার 7 দিয়ে কোনো নাম্বার পুরোপুরি ভাগ চলে যায়, তোমার কাছে ভাগশেষ কত থাকে? যখন কোনো নাম্বারকে তুমি কিছু একটা নাম্বার দিয়ে ভাগ করতে চাইছো আর নাম্বারটা যদি পুরোপুরি তোমার কাছে ভাগ চলে যায়, তখন ভাগশেষ আমাদের কাছে কত থাকবে? জিরো রিমাইন্ডার। তুমি বলবে 0 থাকবে, 0 থাকবে। সো এখান থেকে আমরা কি পেলাম? দেখো যে 5y এর ভ্যালু এমন একটা কিছু আমাদের কাছে হবে, 5y এর ভ্যালু এমন একটা কিছু আমাদের কাছে হবে, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কি পাবো? 0 রিমাইন্ডার পাবো, 0 রিমাইন্ডার পাবো। ঠিক? সো এখান থেকে আমরা কি দেখেছিলাম যে 0 রিমাইন্ডার যদি আমাকে পেতে হয়, আমরা কত দিয়ে নাম্বারটাকে ভাগ করার চেষ্টা করছিলাম, তবেই তুমি 0 রিমাইন্ডার পেয়েছিলে। কত দিয়ে ভাগ করেছিলাম? 7 দিয়ে। 7 দিয়ে। তো দেখো 5-এর সাথে তুমি ওয়াইয়ের একটা ভ্যালুকে এখানে অ্যাজুম করবে, আর সেটাকে তুমি 7 দিয়ে ভাগ করলে যদি পুরোপুরি ভাগ চলে যায়, তবেই না তোমার কাছে 0 রিমাইন্ডার আসবে। তো এখানে ওয়াইয়ের ভ্যালুটা কি হতে পারে? 30 কি ভাগ যাবে? দেখো 5 তো 7 দিয়ে ভাগ যায় না, ওয়াইয়ের মানটা যেটা থাকবে সেটা 7 দিয়ে ভাগ যদি যায়, তবেই তোমার কাছে রিমাইন্ডার কিন্তু 0 হবে, আদারওয়াইজ নয়। আর তুমি পুরো চেক করে বুঝেই গেছো তোমার কাছে 100% রিমাইন্ডার কিন্তু 0ই হবে। তো ওয়াইয়ের মানটাকে তুমি এমন রাখার চেষ্টা করবে যেটা 7 দিয়ে ভাগ যায়। অপশন দিকে তাকিয়ে বলো তো যে কোনটা তোমার 7 দিয়ে ভাগ যাচ্ছে? অপশন সি। অপশন সি। তখন তুমি অ্যান্সার দিয়ে দেবে যে অপশন সি হবে। আর এই অ্যাপ্রোচটা তুমি যদি শিখে যেতে পারো, তোমার দেখো এই যে এত বড় ইকুয়েশনটাকে আমরা এখানে ধরে ধরে সলভ করেছি, বা তুমি দেখবে তোমার পাশে যে স্টুডেন্টটা থাকবে তারা দেখবে ধরে ধরে ইকুয়েশনটাকে সলভ করবে, এটা কিন্তু তোমার আর কাজে আসবে না। কি বলো, আসবে কোনো কাজে এত বড় ইকুয়েশন? লাগবে না। এভাবেই দেখো আমরা কোশ্চেনকে কিন্তু সলভ করতে পারি। ঠিক? তোমাকে আমি এই ডিভিজিবিলিটি রুলের আরও দেখো একটা যদি কোশ্চেনের কথায় আসি, যেমন ধরো এই কোশ্চেনটা আছে, এটাকে একবার নিজেরা পড়ে ট্রাই করে দেখো তো কতক্ষণ টাইম লাগতে পারে এই কোশ্চেনটা সলভ করতে, বা কীভাবে ভাবতে পারছো, ট্রাই করো একবার। বলো, কিছু ভাবতে পারলে?
আরে এতজন আছো, কেউ তো কিছু বলো যে হ্যাঁ আমি এরকম ভেবেছি বা এইভাবে সলভ করতে পারি, কোনো আইডিয়া দাও। আচ্ছা অ্যাটলিস্ট এটা বলো যে কোশ্চেনটা পড়ার পর কি মনে হচ্ছে, পারবে কি পারবে না সলভ করতে? পারবো না স্যার। পারবে না? তোমাকে যদি আমি এটা বলতাম কোশ্চেনে যে তোমার কাছে 5টা নাম্বার আছে আর 5টা নাম্বারে তোমার কাছে অ্যাভারেজ গিভেন আছে ধরে নাও 30, তো তোমাকে 5টা নাম্বারে টোটাল জিজ্ঞাসা করলে তুমি কি অ্যান্সার দিতে? 150। কত হতো? তুমি বলবে 5টা নাম্বার ছিল, অ্যাভারেজ আছে 30, মাল্টিপ্লিকেশন করলে আমরা 150 তাদের টোটাল বলতে পারি। কি পারি তো? তো দেখো কোশ্চেনে তো কিছুই নেই, তোমাকে বলেছে 52, 71, 43, 22 এ এবং বি, মোট কটা নাম্বার? 2টো নাম্বার। মোট আছে তোমার কাছে 1 2 3 4 5 6, 6টা নাম্বার, টোটাল 6টা নাম্বার আছে। তো ধরো এই যে 6টা নাম্বার তোমার কাছে আছে তাদের অ্যাভারেজ কত গিভেন আছে? তুমি বলবে 55। তাহলে যদি অ্যাভারেজ 55 থাকে তো ওই 6টা নাম্বারের আমাকে যদি টোটাল বের করতে হয় আমরা কত বলতে পারি? 55 ইন্টু 6 বলতে পারি, মানে তোমার কাছে টোটালে কত আসবে? 330। তার মধ্যে তুমি কি বলবে স্যার 6টা নাম্বার কী কী আছে? দেখো এখানে আছে 4টে নাম্বার, তার সাথে আছে এ এবং বি, তো তুমি বলবে এ প্লাস বি তার সাথে 4টে নাম্বারের এখানে যোগ আছে, তাতে করে আমার যোগফলটা 330 হয়েছে। তো এই 4টে নাম্বার যোগ করে তুমি যদি ডান দিকে পাঠিয়ে দাও আর এখান থেকে বিয়োগ করলে আমরা কি এ প্লাস বি এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারি? পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। পারবো। ঠিক সেম প্রসেসে তুমি ডান দিকে কি বলবে? স্যার এখানে আছে টোটাল আমাদের কাছে 5টা নাম্বার, আরও 2টো নাম্বার, মানে 7টা নাম্বার আছে। 7টা নাম্বারের যদি গড় 53 হয় তো ওই 7টা নাম্বারের যদি আমরা টোটাল ক্যালকুলেট করতাম সেই টোটালে কত আসতো? তুমি বলবে 53 ইন্টু 7 আসতো। এবার যেই 5টা নাম্বারের তোমাকে ভ্যালু দিয়ে দেওয়া আছে সেই 5টা নাম্বারের ভ্যালুটাকে যোগ করে তুমি যদি এই 53 ইন্টু 7 থেকে সাবস্ট্রাক্ট করতে পারো তাহলেই কি আমরা বলতে পারবো যে যেই দুটো ভ্যারিয়েবল আমাদের কাছে আছে সি প্লাস ডি এদের রেজাল্ট আমরা পেয়ে যেতে পারি? পারবো কি পারবো না বলতে? পারবো। পারবো। কিন্তু তুমি ভাবো যে এই পুরো প্রসেসটা তোমাকে সলভ করতে হলে তোমার কাছে কতক্ষণ টাইম লাগবে? আমরা আর কীভাবে ভাবতে পারি তোমাকে সেটা বুঝতে হবে। দেখো এই কোশ্চেনটাকে না আমরা কীভাবে সলভ করতে পারবো, ইউনিট ডিজিট দিয়ে একবার ট্রাই করে দেখবো যে আমাদের কাছে পসিবল হচ্ছে কি না। যেমন দেখো তুমি এখানে কি বুঝতে পেরেছো যে এ বি তার সাথে এখানে কি কি নাম্বার ছিল? 52 প্লাস 71, এমনিভাবে 22 অবধি 4টে নাম্বার ছিল, তাদের টোটাল যোগফলটা আমরা কত পেয়েছিলাম? কি করে ধরবে? তুমি বলবে মোট হচ্ছে 6টা নাম্বার, তাদের গড় যদি 55 হয় তাহলে টোটালটা কত হবে? 55 ইন্টু 6 তুমি যখন করবে 5 ছক 30 শূন্য তোমার ইউনিট ডিজিটে আসবে। আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটটা নিয়ে ভাবছি। ঠিক সেমভাবে তুমি যদি পরে 7টে নাম্বারের কথাতে আসো তাহলে এখানে দেখো আমরা সি এবং ডিকে রাখলাম, তার সাথে বাকি যে 5টা নাম্বার ছিল 42 প্লাস 45 করে আপ টু 42 অবধি, ঠিক? তো এই নাম্বারগুলোর যে যোগফলটা তোমার কাছে আসবে সেই যোগফলটার ইউনিট ডিজিট কত হবে? তুমি বলবে 7টা নাম্বার অ্যাভারেজ ছিল 53, তো 53 সাথে 7কে মাল্টিপ্লিকেশন করলে একক স্থানীয় অঙ্কে কত আসে? স্যার 1। 1 আসে। তুমি বলবে এখানে 1 হবে, 1 হবে, ঠিক? এবার দেখো এই প্রথমটা থেকে যেই রেজাল্টটা আমরা এখানে পাবো ব্র্যাকেটের ভিতরে যে 4টে নাম্বার ছিল আর সেকেন্ড থেকে যে 5টা নাম্বার আমাদের কাছে ছিল, যদি আমরা এদের যোগফলটাকে ডান দিকে পাঠাতাম তাহলে এই টোটাল যে ভ্যালুটা ছিল সেখান থেকে মাইনাস হতো। সেম টু সেম নিচেরটার ক্ষেত্রেও এই যে টোটাল ভ্যালুটা আছে সেখান থেকে মাইনাস হতো, আর এখান থেকে মাইনাস করলে কিন্তু আমরা ইউনিট ডিজিটের কথা নিয়ে ভাবতে পারি। তো এদিক থেকে ইউনিট ডিজিট কত হচ্ছে? তুমি যদি 52, 71, 43 এবং 22-এর শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটা নিয়ে ভাবো তোমার কাছে কত আসবে? তুমি বলবে 52 2, 71-এর 1, 2 একে 3, এখানে পাবে 3 3-এ 6, 6 আর 2-এ কত? 8। তো এইখানে যাই রেজাল্ট হোক তার যদি ইউনিট ডিজিটে 8 থাকে, তুমি এইখানে যে রেজাল্টটা পেয়েছিলে সেখানে ইউনিট ডিজিটে ছিল লাস্টে 0, আর সেইখান থেকে তুমি একটা ভ্যালুকে মাইনাস করতে চাইছো যার লাস্টে তোমার কাছে 8 আছে, তাহলে ইউনিট ডিজিটে
তুমি যদি 0 থেকে 8কে মাইনাস করো তোমার কাছে কত আসবে ইউনিট ডিজিট? বলো বলো কত আসবে? যখন ওপরে 0 থাকে দুই। আর যখন আমরা নিচে 8 লিখে সেটাকে মাইনাস করতে চাই, তো এটাকে তো আমরা 10 ধরে নিই। তো 10 থেকে 8 বিয়োগ করলে তুমি ইউনিট ডিজিটে কত পাবে? 2 পাবে। ঠিক সেম টু সেম নিচেরটাকে একবার হিসেব করো তো। এখানে নাম্বারগুলো কি কি আছে দেখো, ইউনিট ডিজিটে 2 আছে, এখানে 5 আছে, 5 2 7, 7 9 কত হবে 16, 16 প্লাস 1 17, 17 এবং 2 কত হবে 19, 19-এর ইউনিট ডিজিট কত হয় না 9। তো 9 এখানে 1 আছে, মানে এটাকে আমরা যদি 11 ধরতাম, তো 11 থেকে 9কে বিয়োগ করলে আমরা ইউনিট ডিজিটে কত পাচ্ছি না 2 পাচ্ছি। ঠিক। সো দেখো আমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া লাগিয়ে নিলাম যে এ এবং বি তার যে ভ্যালুটা হবে তার ইউনিট ডিজিটে 2 আসবে, সি এবং ডি সেটারও যে ভ্যালুটা হবে তারও ইউনিট ডিজিটে 2 আসবে। তো তুমি যদি 4টে ভ্যালুকে যোগ করতে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তোমার রেজাল্টের ইউনিট ডিজিটে কি আসার কথা ছিল? 4। 4 আসার কথা ছিল। রেজাল্টের ইউনিট ডিজিটে কত আসার কথা ছিল? 4 আসার কথা ছিল। ঠিক। সো দেখো তোমাকে জানতে কি চেয়েছে যে এ বি সি এবং ডি এর অ্যাভারেজ কত। অ্যাভারেজ মানে তুমি কত দিয়ে ভাগ করো, যেহেতু 4টে নাম্বার আছে তার টোটাল যেটা হবে তাকে তুমি 4 দিয়ে ভাগ করবে, তোমার কাছে অ্যাভারেজ পৌঁছে যাবে। ঠিক। সো অপশনে যেগুলো তোমার কাছে গিভেন আছে না, এগুলো কি গিভেন আছে বলো তো? এগুলো সব তাদের অ্যাভারেজ গিভেন আছে। আর অ্যাভারেজের সাথে যদি আমরা 4 গুণ করতাম তাহলে আমরা কি টোটাল রিটার্ন করতে পারতাম? কারণ এখানে সব অ্যাভারেজ গিভেন আছে, আমরা 4 দিয়ে ভাগ করে অ্যাভারেজ পেয়েছি। যদি আমরা অ্যাভারেজের সাথে 4 গুণ করতাম তাহলে কিন্তু আমরা টোটালে পৌঁছে যেতে পারতাম। মানে কিসের টোটাল? এই এ বি সি এবং ডি এর যেটা টোটাল সেখানে আমরা পৌঁছে যেতে পারি। তো তুমি অপশনটাকে চেক করে দেখে নাও যে কোন অপশনে 4 মাল্টিপ্লিকেশন করলে রেজাল্টের ইউনিট ডিজিটে তুমি 4 পাচ্ছ। কোনটা হবে বলে মনে হচ্ছে অ্যান্সার? অপশন বি, তো 71। তুমি বলবে স্যার 71কে যখন আমি 4 দিয়ে গুণ করব তখনই দেখো 4 একে 4 তোমার ইউনিট ডিজিটে আসছে, বাকিগুলো একটাতেও তোমার ইউনিট ডিজিটে 4 আসছে না। তো শুধুমাত্র ইউনিট ডিজিট কনসেপ্টটাকে এখানে লাগিয়েই দেখো আমরা কতটা ফাস্ট এই কোশ্চেনটাকে সলভ করতে পারছি, এত বড় ইকুয়েশনটাকে আমরা অ্যাভয়েড করে। কিন্তু আবারও বলছি যে এই যে কোশ্চেন তোমাকে আমি দেখে এখানে তুলে নিয়ে এসেছি, যে একটাতে যেটাতে আমাদের ডিজিটাল সাম অ্যাপ্লাই হচ্ছে, একটাতে যেটাতে আমাদের ইউনিট ডিজিট অ্যাপ্লাই হচ্ছে, সেটা আমি জানি বলে আমি তুলে নিয়ে এসেছি। বাট তোমাদের ক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট এই অ্যাপ্রোচটা শিখে যাবে কখন? যখন বেশি লাগাতার তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, এই রকম টাইপেরই অ্যাপ্রোচের কোশ্চেন আমরা সলভ করব, তখন তুমি দেখবে যে আলটিমেটলি তোমার কাছে গিয়েও এটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমরা কোন অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে পারছি। ঠিক আছে। সো দেখো 3-4টা কোশ্চেন আমরা আপাতত এখন অবধি কমপ্লিট করেছি। আমরা তোমাদের থেকে একটু রিভিউ চাইবো, প্রত্যেকে একটু বলো যে কারো যদি কোনো জায়গাতে ডাউট থাকে, কোনো জায়গাটা বুঝতে পারলে না, বা কোনো কোশ্চেন যদি থাকে একটু জিজ্ঞাসা করো। বাদ বাকি আরও কিছু কোশ্চেন আছে সেগুলোকে আমরা চেষ্টা করবো সলভ করার। কারো যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করো, একদম ফ্রিলি জিজ্ঞাসা করতে পারো। কোনো জায়গাতে বুঝতে যদি অসুবিধা হয়, যা কিছু আমরা ডিসকাস করলাম এই 4টে কোশ্চেনের থ্রু দিয়ে, যে কোনো কোশ্চেন যদি মাথায় আসে বলো। কারো কোনো কোশ্চেন নেই? না স্যার। সে কি সবার কাছে ক্লিয়ার হয়েছে সব? বেশ। স্যার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার অন্য কোশ্চেন আটকালে সেটা পরে ডিসকাস করা যাবে। ওকে, এটা একটা কোশ্চেন দেখো, সিজিএল টিয়ার 1 2025-এ আসা কোশ্চেন, যেখানে জিজ্ঞাসা করেছে যে হুইচ অফ দিস ইজ বোথ অ্যান ইন্টিজার অ্যান্ড এ হোল নাম্বার। এই টাইপের যে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো থাকে না, এই স্টেটমেন্ট বেস কোশ্চেন তোমার ডব্লিউবিসিএস মেন্স তার সাথে সাথে পিএসসি মিসলেনিয়াস এর জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি যদি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তুমি দেখবে যে 25টা কোশ্চেন ম্যাথ থেকে এসেছিল, তার মধ্যে 5 থেকে 7টা কোশ্চেন ছিল নাম্বার সিস্টেমে, শুধুমাত্র এই স্টেটমেন্ট বেস কোশ্চেন থেকেই, এই পোর্শন থেকে জিজ্ঞাসা করেছিল। র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এইসব জায়গা থেকেই কোশ্চেন জিজ্ঞাসা করেছে। দেখি এটা একটু কেউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো, যে হুইচ অফ দিস ইজ বোথ অ্যান ইন্টিজার অ্যান্ড হোল নাম্বার। একটা পূর্ণ সংখ্যাও হবে এবং অখণ্ড সংখ্যাও হবে, সেরকম কোনটা তোমার মনে হচ্ছে? বলো কোন নাম্বারটা তোমার কাছে হতে পারে যেটা একটা পূর্ণ সংখ্যা তার সাথে সাথে একটা অখণ্ড সংখ্যাও?
পারবে বলতে? অপশন দেখে তো আইডিয়া লাগিয়ে দেওয়া উচিত। পূর্ণ সংখ্যার সাথে তোমাকে অখণ্ড সংখ্যা ক্যালকুলেট করতে হবে। তুমি দেখো অপশন সি এবং ডিতে যে দুটো অপশন তোমার কাছে আছে, ওই দুটো কি তোমার কাছে পূর্ণ সংখ্যা আছে? না। তো অ্যাটলিস্ট তো তোমরা এটাও অ্যান্সার দিতে পারতে যে অপশন সি এবং ডি তো আমাদের কাছে হবে না স্যার, এটুকু বুঝতে পারছি, বাদবাকি এ বি হবে কিনা সেটা আমরা কনফার্ম করতে পারছি না, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে তো অপশন সি এবং ডিতে আমাদের কাছে পূর্ণ সংখ্যা নেই। ঠিক। সো দেখো এটা তোমাকে কোশ্চেন সলভ করতে হলে বা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে হলে তোমাকে নাম্বারের কিন্তু ভাগ জানতে হবে, ক্লাসিফিকেশন, যে নাম্বার কিভাবে তৈরি হয়েছে, কত রকম টাইপের নাম্বার আমাদের কাছে আছে। জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, তোমার কাছে দেখবে সব কোশ্চেন এখানে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা নাম্বারের একটু ক্লাসিফিকেশনটা দেখতাম, দেখো আমাদের কাছে যে কমপ্লেক্স নাম্বার সিস্টেম থাকে বা নাম্বার থাকে তাকে আমরা নর্মালি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে আমরা বলি রিয়েল নাম্বার। কোনগুলো রিয়েল নাম্বার হয় না, যেই সমস্ত নাম্বারকে আমরা নাম্বার লাইনে পুট করতে পারি, নাম্বার লাইনে পুট করতে পারি, সেই সমস্ত নাম্বারই কিন্তু আমাদের কাছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়। তো ইমাজিনারি নাম্বার কোনটা হয় না, যেই সমস্ত নাম্বারকে আমরা নাম্বার লাইনে পুট করতে পারি না বা রিয়েলে তার কোনো এক্সিস্টেন্স নেই, এরকম কোনো নাম্বারের কথায় যদি আমরা আসি সেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা। যেহেতু আমাদের এটা সিলেবাসের মধ্যে নেই, আমাদেরকে স্টাডি করতেও হয় না, আমাদেরকে শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে পড়াশোনা করতে হয়। এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে তুমি যদি পুনরায় ডিভাইড করতে চাও, এখান থেকে দুরকম টাইপের নাম্বার আমাদের কাছে বেরোয়। একটাকে আমরা বলি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ডেফিনেশন কি না, মূলদ সংখ্যা হচ্ছে যেই সমস্ত নাম্বারকে দেখো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ দুটোই আমাদের কাছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়, এবং কিউকে মানে নিচে যে ভ্যালুটা কিউ থাকবে তাকে কখনোই জিরো হওয়া যাবে না। যদি এই তিনটে কন্ডিশন ম্যাচ করে যায় তাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। যদি তিনটের মধ্যে কোনো এক কন্ডিশন না ম্যাচ করে তখন সেটা কি হয়ে যাবে না, অমূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক। এবার দেখো এই যে মূলত সংখ্যার কথায় আমরা আসছি, তাকে আবার তুমি যদি ডিভাইড করতে চাও তোমার কাছে দু রকমের নাম্বার হবে। একটা হবে তোমার কাছে ইন্টিজার নাম্বার, আরেকটা হবে তোমার কাছে ডেসিমাল নাম্বার। মানে একটা হবে তোমার কাছে পূর্ণ সংখ্যা, আরেকটা হবে তোমার কাছে দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকেও আবার তিনটে ভাগে ভাগ করতে পারি, কিছু হচ্ছে নেগেটিভ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা পার্টে আমরা দেখো জিরোকে রেখেছি। জিরো কিন্তু নিউট্রাল নাম্বার, না এটা নেগেটিভ হয় না এটা পজিটিভ হয়। ডেসিমালের ক্ষেত্রে তুমি যদি দেখো, ডেসিমালও কিন্তু তোমার কাছে তিন রকমের হয়। একটা ডেসিমাল নাম্বার যেটা পুরোপুরি টার্মিনেট হয়ে যায়, সেটাকে আমরা টার্মিনেটিং ডেসিমাল বলি। একটা ডেসিমাল নাম্বার যেটা টার্মিনেট তো হয় না, মানে পয়েন্টের পরে শেষ তো হবে না, কিন্তু তোমার কাছে একই সংখ্যা বারবার রিপিট করবে, সেটাকে আমরা কি বলি, নন টার্মিনেটিং বাট রিপিটেটিং নাম্বার। ঠিক। সেগুলোকে আরেকটা নাম তুমি রিকারিং ডেসিমালও বলতে পারো, যেটাকে আমরা পৌনপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক বলি, সেগুলো হচ্ছে এটা। আরেকটা দেখো বলা আছে যে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিং, মানে এটা শেষও হবে না, টার্মিনেট তো হবেই না, আবার কোনো নাম্বার রিপিটও করবে না, সেগুলো একটা পার্ট আমাদের ডেসিমালের ভেতরে থাকে। তো এই হচ্ছে দেখো নাম্বারের ক্লাসিফিকেশন। জাস্ট আমি তোমাকে একটা উপরে উপরে ওভারভিউ দিলাম। তো দেখো ইন্টিজার নাম্বার যেটা আমাদের কাছে থাকে না, এই ইন্টিজার নাম্বারের যে তিনটে পোর্শন তোমাকে আমি বলছি, একটা নেগেটিভ, একটা পজিটিভ এবং একটা হচ্ছে জিরো। যেটা তোমার কাছে পজিটিভ ইন্টিজার থাকে এটার আমরা আরও একটা নামে চিনি, যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। কি বলি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা আমরা এটাকে বলে থাকি। কোনটাকে? যেটা পজিটিভ ইন্টিজার আমাদের কাছে হয়। পজিটিভ ইন্টিজার মানে শুরু কোথা থেকে হবে, +1 +2 +3 যেখান থেকে শুরু হবে এটাকে আমরা বলি কি না পজিটিভ ইন্টিজার, যেটাকে আমরা বলছি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। জিরোটাকে তুমি যদি এই সিরিজের মধ্যে ইনক্লুড করে নাও, কার সাথে? ন্যাচারাল নাম্বারের সাথে। মানে জিরোকে যখনই তুমি অ্যাড করবে তোমার কাছে নাম্বার স্টার্ট হয়ে যাবে জিরো থেকে, 0 +1 +2 +3 +4 করে কন্টিনিউয়াসলি চলবে। এই যে নাম্বার সিরিজটা আমরা পাই, এই নাম্বার সিরিজটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হোল নাম্বার। কি বলি? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে। এবার তুমি যদি কোশ্চেনটাতে আসো, দেখো কোশ্চেনে বলেছে নিচে চারটে অপশনের মধ্যে কোনটা হবে যেটা একটা পূর্ণ সংখ্যার মধ্যেও আছে এবং অখণ্ড সংখ্যার মধ্যেও আছে। তো আমরা কি দেখেছি? ইয়েস, ইন্টিজার দেখো যেটা আমাদের কাছে আছে, তুমি বলবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যেটা, সেই পূর্ণ সংখ্যার ভেতরে আমরা ভাগ দেখেছিলাম যে আমাদের কাছে নেগেটিভ নাম্বার থাকবে, আমাদের কাছে জিরো থাকবে, আমাদের কাছে পজিটিভ নাম্বার থাকবে। ঠিক আছে।
তো দেখো অখণ্ড সংখ্যার কথাই যদি বলা হয়, অখণ্ড সংখ্যা তো জিরো এবং পজিটিভ এই নাম্বার নিয়ে আমাদের কাছে হোল নাম্বার বা অখণ্ড তৈরি হয়। নেগেটিভ নাম্বার থেকে তো আমরা অন্য কিছু আর ভাবতেই পারি না। তাহলে দুটো অপশন আমরা আগেই এলিমিনেট করেছিলাম, এখন নেগেটিভকে বাদও দিয়ে দিলাম। তো ইন্টিজার এবং পূর্ণ সংখ্যা তোমার কাছে কোনটা হবে, পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা কোনটা হবে, তুমি বলবে অপশন বি পড়ে আছে। কি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তোমার থেকে না সেরকম ঠিক রেসপন্স, মানে আমি বুঝতে পারছি না যে তোমরা আদৌ কতটা সেই জায়গাটা পৌঁছতে পারছো। কোনো জায়গাতে কমিউনিকেশনের গ্যাপ থাকলে আমার মনে হয় ডিসকাস করা উচিত। তোমরা সে এক দুজন ছাড়া কিন্তু বাকিরা কেউ কথাই বলছো না। যদি বলো যে না বুঝতে পারছি না, একটু উপরের দিকে যাচ্ছে, তখন আমি চেষ্টা করবো আরও 2-3টে এক্সাম্পলের থ্রু দিয়ে সে জায়গাটা বলার, বাট সে জায়গাটা একটা ক্লিয়ার থাকা উচিত। মানে কমিউনিকেশনের গ্যাপ, সেটা এখন কেন, যে কোনো সাবজেক্টে তুমি পড়ো না কেন, এই জায়গাটা কিন্তু রাখার উচিত না। কারণ যখনই তুমি কমিউনিকেশনের গ্যাপ রাখবে তখনই তোমার সেখানে মনের ভিতরে ডাউট তৈরি হবে। আর কোনো সাবজেক্টে তোমার যদি একবার ডাউট তৈরি হয়ে যায়, আলটিমেটলি তুমি 5 দিন পর দেখবে সেই সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা কমে যাবে। আর যখনই তোমার কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা কমে যাবে তখন তোমার আর পড়তে ভালো লাগবে না। আর পড়তে না ভালো লাগলে তোমার মনে হবে খুব টাফ একটা সাবজেক্ট, তুমি নাম্বার কম পাবে, আর নাম্বার কম পেলে তুমি সিলেকশন তো পাবেই না। সো এটাতে তোমার ক্ষতিই হবে, লাভের কোনো জায়গা নেই। তাই যখনই তুমি যাই ক্লাস করো না কেন, সেটা তুমি এখন ম্যাথ করছো, কোনো সময় ইংলিশ হতে পারে, হোয়াট এভার, তুমি যাই ক্লাস করো না কেন, সবসময় এটা মাইন্ড সেট আপ রাখবে যে কে কী করলো কে কী করলো না সেটা আমার জানার দরকার নেই। আমি পড়তে এসেছি, আমার মেন লক্ষ্য হচ্ছে চাকরি আমাকে পেতে হবে, তো আমার কাছে কোনো ডাউট রাখা চলবে না। সেটা তোমার কাছে একটা ফ্রি ক্লাস হোক, সেটা তোমার কাছে একটা পেড ক্লাস হোক, যাই ক্লাস হোক না কেন, তোমাকে সবসময় নিজের মনকে কোশ্চেন করতে হবে। যখনই তুমি বুঝতে না পারবে সেটা তোমাকে জানতে হবে, কিন্তু কোনোভাবেই তোমাকে কি করা যাবে না, না সেই জায়গাতে তোমাকে ডাউট রাখা যাবে না। ঠিক আছে, এটা একটু মেনটেন করার চেষ্টা করো তোমরা। আপাতত আজকে এ অবধি থাক, আমরা নেক্সট ক্লাসে আবার কিছু কোশ্চেনে ডিসকাস করব। তোমাদের তরফ থেকে আমি তবু লাস্ট একবার বলছি, যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে, এখনও একদম ফ্রি মাইন্ডে জিজ্ঞাসা করতে পারো। যে কোনো জায়গা বুঝতে পারছো না, কীভাবে সামনের দিকে এগোবে, বা কীভাবে তুমি ম্যাথ নিয়ে ডিসকাস মানে ম্যাথ নিয়ে কীভাবে পড়াশোনা করতে চাইছো, কীভাবে তুমি সিলেবাস কভার করবে, কোনো একটা ম্যাটার নিয়ে তোমার যদি মনে হয় তুমি জিজ্ঞাসা করতে পারো, যে কেউ। স্যার বলো। বলছিলাম যে সিলেবাসটা কিভাবে এগোবে? সিলেবাসের দেখো, যেটা তোমাকে আমি বললাম, যে এই যে আমি 4টে এখানে ইউনিটের কথা বলছি, ঠিক ইউনিট 1, ইউনিট 2, 3 এবং 4, সববার প্রথমে আমরা শিখতে হবে, আমার মনে হয় যে সববার প্রথম শিখতে হবে আমাদেরকে এই পোর্শনটা, যেখানে আমরা ক্যালকুলেশন ট্রিক শিখব। যেখানে এই যে ডিজিট সাম বলো, কোনো মাল্টিপ্লিকেশনের কথা বলো, ধরে নাও তোমার কাছে যদি কোনো একটা কোশ্চেনে সলভ করতে গিয়ে একটা 3 ডিজিট নাম্বার 314 সাথে হয়তো 575 তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, 3 ডিজিট নাম্বারের সাথে 3 ডিজিট নাম্বার তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, অথবা কোনো একটা কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি দেখলে যে তোমার কাছে 566 স্কোয়ার তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, আর তুমি এগুলো ট্রিক্সই জানো না, সলভ করতে তার কোনো ফর্মেটই জানো না, তুমি পরীক্ষার হলে বসে বসে শুধুমাত্র এটাই করে আসবে, আর কোশ্চেন সলভ করতেই পারবে না। তাহলে যাই হোক না কেন, আমাদের কাছে যদি এই জায়গাটা তৈরি হয়ে যায় যে আমাকে যত বড়ই ক্যালকুলেশন দেখ আমি চুটকিতে উড়িয়ে দিতে পারবো, ক্যালকুলেশনটাকে আমি অ্যাটলিস্ট ফাস্ট করে নিতে পারবো, তাহলে তোমাকে আর বাকিগুলো নিয়ে ভাবতে হবে না। বাকিগুলো তুমি যখনই কোনো কনসেপ্ট শিখবে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের একটা কনসেপ্ট আছে, সেটা শিখে নেবে, ক্যালকুলেশন তোমার ওখান থেকে ফাস্ট হবে। প্রফিট অ্যান্ড লসের তুমি কনসেপ্ট শিখে নেবে, ক্যালকুলেশন তোমার ওখান থেকেই ফার্স্ট হবে। তুমি পার্সেন্টেজের, তুমি এজ প্রবলেম, তুমি লসাগু গসাগু সবেরই কনসেপ্ট একটু একটু শিখবে, বাট তোমাকে টাইম বাঁচাবে কিন্তু এই ক্যালকুলেশন। তাহলে সববার প্রথম আমরা পুরো ব্যাচে থ্রু আউট করবো কি এই ক্যালকুলেশন ট্রিক্স দিয়ে 3-4-5টা ক্লাসে আমরা এখানে শিখে নেব স্কোয়ার রুট, কিউব রুট, ডিজিটাল সাম, মাল্টিপ্লিকেশন কীভাবে ক্যালকুলেট করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে আমরা আস্তে আস্তে কোর পার্টে যাব। এবং তোমরা যদি যে কোনো জায়গা থেকেই ম্যাথ পড়ো না কেন, এরকম কোনো ম্যাটার নেই যেখান থেকেই শুরু তোমরা করবে। হয়তো অনেকে শুরুর মধ্যে আছো, অথবা যদি তোমরা নতুনভাবে কেউ শুরু করতে চাও, আমার মনে হয় ঠিক এভাবেই শুরুটা করা উচিত, যেখানে সববার প্রথম তোমার এই ক্যালকুলেশন ট্রিক শেখা উচিত, ক্যালকুলেশনটাকে ফাস্ট করা উচিত, তারপরে আস্তে আস্তে তুমি সাবজেক্ট ওয়াইজ শেখো, টপিক ওয়াইজ। বলছিলাম তাহলে স্যার আপনি ক্যালকুলেশন দিয়ে স্টার্ট করবেন ক্লাস? হ্যাঁ, আমি ক্লাস স্টার্ট করলে তো ক্যালকুলেশন দিয়ে স্টার্ট করবো। স্যার আমি বলছি থার্ড কোশ্চেন যেটা সলভ করলেন ওর দু একটা আরো এক্সাম্পল করালে একটু কনফিডেন্স বাড়তে পারো। থার্ড কোশ্চেন তো, চলো থার্ড কোশ্চেনে কী ছিল বলো তো, কোনটা আমরা সলভ করেছি? ফার্স্ট, সেকেন্ড, অ্যাভারেজের কোশ্চেনটা কি? না না না, এর পরেরটা এটা এর আগে যেটা করালাম এটা
হ্যাঁ এইটা এইটা ওকে, দেখো আজকে তো এই কোশ্চেন নেই, তো নেক্সট ক্লাসে ট্রাই করবো যে এরকম টাইপের কিছু বড় বড় লেন্দি কোশ্চেন যেগুলোকে ক্যালকুলেশন বেশি করতে হয়, সেগুলোকে আমরা কীভাবে শর্টে কোশ্চেনে আনতে পারবো অ্যান্সার, সেগুলো নিয়ে আমরা তাহলে ডিসকাস করবো। যেমন ধরো তোমাকে আমি বলি আরেকটা কোশ্চেন আমরা করেই নিই। এই যে একটা কোশ্চেন আছে দেখো, যেটা OSSC CRE এক্সামে এসেছিলো, যেখানে পার্টিকুলারলি তোমাকে নাম্বার সিস্টেমের কোশ্চেন আছে আর তোমাকে প্রাইম নাম্বার রিগার্ডিং কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? সো দেখো যদি প্রাইম নাম্বারের কথায় আসি, এই দেখো এইখানটাতে যে নাম্বারের পার্ট আমরা পড়ছিলাম, এই যে ইন্টিজার থেকে আমরা পজিটিভ নাম্বার পেয়েছিলাম, তো পজিটিভ নাম্বারে তুমি যদি ভাগ দেখো না, এখান থেকে আমাদের ডিফারেন্ট নাম্বারগুলো তৈরি হয়। কি কি হয়? এখানে আমরা অড নাম্বার পাই, যেটাকে আমরা বিজোড় সংখ্যা বলে থাকি বা অযুগ্ম সংখ্যা বলি। এরপর দেখো আমরা এখান থেকে ইভেন নাম্বার পাই, জোড় সংখ্যা, এখানে আমরা প্রাইম নাম্বার পাই, মৌলিক সংখ্যা, এখানে আমরা পারফেক্ট নাম্বার পাই, এখানে আমরা প্যালিন্ড্রম নাম্বার পাই, এখানে আমরা অ্যাবান্ডেন্ট নাম্বার পাই, এখানে আমরা স্ট্রং নাম্বার পাই, এখানে আমরা ট্রায়াঙ্গেল নাম্বার পাই, এগুলো জায়গা থেকে, সব জায়গা থেকে তোমার কাছে কোশ্চেন আসতে পারে। তোমাকে একদম পুরো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। কিন্তু তুমি যদি বলো যে এতগুলো নাম্বারের মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে আমি মার্ক করতে পারি প্রাইম নাম্বার। অ্যাটলিস্ট তুমি কিছু করো বা না করো, প্রাইম নাম্বার সম্বন্ধে তোমাকে কিন্তু খুব ভালো আইডিয়া থাকতে হবে। কারণ প্রাইম নাম্বারে তোমাকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে। কীরকম দেখো, যদি আমি তোমাকে এক্সাম্পল নিই, তোমাকে কোশ্চেন দিতে পারে 4টে অপশন দিয়ে দেওয়া থাকলো ABC এবং D, দেন তোমাকে বলবে 4টে অপশনের মধ্যে যে নাম্বারগুলো গিভেন আছে তার মধ্যে কোনটা প্রাইম নাম্বার নয়, আমাকে বলতে হবে। তোমাকে কোশ্চেন দিতে পারে যে 53 থেকে শুরু করে 90 অবধি কতগুলো প্রাইম নাম্বার আছে, তোমার কাছে বলতে হবে। তোমাকে কোশ্চেন দিতে পারে যে কতগুলো মিরর প্রাইম নাম্বার আছে, কারো কোনো আইডিয়া আছে যে মিরর প্রাইম নাম্বার কি বা প্যালিন্ড্রম প্রাইম নাম্বার কি? কোনো আইডিয়া আছে? না স্যার। মিরর প্রাইম নাম্বার হচ্ছে, দেখো সেগুলো অ্যাকচুয়ালি মিররে কি হয় এটা বুঝতে হবে। ধরে নাও একটা কোনো অবজেক্ট এখানে আছে, এটা একটা মানুষ, এটা একটা অবজেক্ট ধরে দাঁড়িয়ে আছে। আমরা যদি এই জায়গাতে মিরর রেখে দিই, আমরা মিররে সবসময় কি দেখি যে আমাদের কাছে ল্যাটারাল ইন্টারফেস তৈরি হয়, তাই তো? ল্যাটারাল ইন্টারফেস মানে উল্টোটা হয়, যেটা আমরা ডান হাত দেখে থাকি সেটা আমাদের আয়নাতে বাম হাত দেখায়, যেটা আমরা বাম হাত দেখছি সেটা আমরা আয়নাতে ডান হাত দেখাই, ঠিক ল্যাটারাল ইন্টারফেস তৈরি হয়। তো তুমি ভাবো যে এরকম কি কি নাম্বার আমাদের কাছে আছে যেই নাম্বারগুলোকে উল্টে দিলেও তোমার কাছে নাম্বারই থাকবে, মানে প্রাইম নাম্বারই থাকবে, সেগুলোকেই বেসিক্যালি আমরা মিরর প্রাইম নাম্বার বলে থাকি। এমন কোনো নাম্বার তোমার কাছে 2 ডিজিটের থাকবে যেগুলোকে উল্টে দেওয়ার পরেও সেগুলো তোমার কাছে প্রাইম নাম্বারই থেকে যাবে, সেগুলোকে আমরা মিরর প্রাইম নাম্বার বলি। ধরে নাও এই যে মানুষটা এখানে ছিল, এই মানুষটা যখন তুমি মিররে দেখছো, এই মানুষটা কিন্তু সেই মানুষটাই আছে, মানুষ তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেঞ্জ কি হচ্ছে যে তার ডান হাতটা বাম হাত, বাম হাতটা ডান হাত, এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেরকম তোমার কাছে নাম্বার আসবে প্রাইম নাম্বার, যেই প্রাইম নাম্বারগুলোর ডিজিটগুলো চেঞ্জ করলে দেখতে উল্টো হয়ে যাবে, কিন্তু নাম্বারটা তোমার কাছে প্রাইমই থাকবে, সেগুলোকে আমরা মিরর প্রাইম নাম্বার বলি। কোনো এক্সাম্পল দিতে পারবে যে মিরর প্রাইম নাম্বার কী কী হচ্ছে? 11 13 বেশ, দেখো তুমি বলতে পারো যে 13 যেটা আছে, 13কে উল্টে দিলে 31 হয়, দেখো দুটোই তোমার কাছে প্রাইম নাম্বার হবে। তুমি বলতে পারো 17কে উল্টে দিলে 71, দেখো এটা তোমার কাছে প্রাইম নাম্বার হবে, ঠিক? এই টাইপের দেখো তোমার কাছে নাম্বার কিন্তু আস্তে আস্তে আসবে। আবার 11 যেটা আছে, 11কেও আমরা কি বলি না, 11কে আমরা প্যালিন্ড্রম প্রাইম নাম্বার বলি। প্যালিন্ড্রম নাম্বার বেসিক্যালি কি হয়, একটা নাম্বারের মধ্যে যতগুলো ডিজিট থাকে, যদি তুমি ডিজিটগুলোকে উল্টো দিকে লেখো তোমার কাছে সেম নাম্বার মেনটেন হয়, সেটাকে আমরা প্যালিন্ড্রম নাম্বার বলি। এক্সাম্পল কি, দেখো 121কে তুমি উল্টে দাও, তুমি 121ই পাবে। 343 তুমি উল্টে দাও, তোমার কাছে 343 আসবে। 3টে 1 আছে, উল্টে দাও, 3টে একই থাকবে। এগুলো সব হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। তোমাকে যদি ইংরেজিতে ওয়ার্ড জিজ্ঞাসা করা হয় যে ইংরেজিতে ওয়ার্ড প্যালিন্ড্রম কী হবে, তুমি বলবে স্যার আই হবে, আইকে উল্টে দাও, দেখো আই চলে আসবে। আরও কিছু হতে পারে, 2-একটা এক্সাম্পল বলো ইংলিশ ওয়ার্ড। H, ঠিক, মম নিতে পারো, মম দেখো উল্টে দিলে ঠিক তোমার কাছে আবার মমই চলে আসবে। এগুলো সব প্যালিন্ড্রম ওয়ার্ড আমরা বলতে পারি। সো এগুলো ডিটেলসে তোমাকে জানতে হবে। সো প্রাইম নাম্বারে না, যখন দেখবে আমরা ডিটেলসে আরও ডিসকাস করব, প্রাইম নাম্বার তোমাকে আমি কেন স্টার দিচ্ছিলাম, অনেক বড় একটা পার্ট প্রাইম নাম্বারে থাকে। প্রাইম নাম্বারের ভিতরে দেখবে 2 রকম টাইপ হয়, একটাকে আমরা কো প্রাইম নাম্বার বলি, এখান থেকেও কোশ্চেনে আসবে। লসাউ গোসাউ করার সময় বারবার কো প্রাইম কথাটা আমরা ইউজ করব। এরপর দেখবে টুইন প্রাইম বলে আমাদের কাছে হয়, টুইন প্রাইম নাম্বার তোমাকে জানতে হবে। প্রাইম নাম্বারে না অনেক সময় জিজ্ঞাসা করে লার্জেস্ট প্রাইম নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বার। সব থেকে ছোটো প্রাইম নাম্বারের কথা যদি জিজ্ঞাসা করতাম কি অ্যান্সার দিতে?
সব থেকে মলেস্ট প্রাইম নাম্বার, সব থেকে মলেস্ট কিন্তু জোড় প্রাইম নাম্বার 2 হতো। সব থেকে মলেস্ট কিন্তু অড প্রাইম নাম্বার, তখন অ্যান্সার তুমি 3 দিতে। ঠিক, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম যে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা, তখন তোমার অ্যান্সার হতো 11। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা, তখন অ্যান্সার দিতে 97। আচ্ছা 3 অঙ্কের ক্ষুদ্রতম কোনটা, 10101। 3 অঙ্কের বৃহত্তম কোনটা, 997। 4 অঙ্কের ক্ষুদ্রতম বললে তুমি বলবে 1009। 4 অঙ্কের বৃহত্তম বললে 999973। সো এতটা অবধি তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কোনো মুহূর্তে তোমাকে পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, কারণ তুমি প্রাইম নাম্বার কখনো বসে বসে ক্যালকুলেট করতে পারবে না। ঠিক, আবার তোমাকে কোশ্চেন এটাও জানতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত কোন রেঞ্জে কতগুলো প্রাইম নাম্বার আছে, এটাও তোমাকে মুখস্থর মতো করে রাখতে হবে, কারণ এখান থেকেও কোশ্চেন কিন্তু এক্সামে আসে। এবার দেখো যেটা আমরা এখানে পড়লাম, এই যে 2, এই 2কে আমি মার্ক করলাম ইয়েলো কালার দিয়ে এ কারণেই, কারণ যতগুলো প্রাইম নাম্বার আমাদের ম্যাথে আছে তার মধ্যে 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা তোমার কাছে ইভেন প্রাইম নাম্বার। বাদবাকি তুমি যা প্রাইম নাম্বার দেখবে পৃথিবীতে, সব প্রাইম নাম্বার কিন্তু তোমার কাছে কি না, অড প্রাইম নাম্বার, বিজোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর এটার উপরে বেস করেই দেখো কোশ্চেন আমাদের কাছে আসে, এবং বেসিক্যালি এখানে যে কোশ্চেনটা আছে এটা শুধুমাত্র এই পোর্শনটা না জানলে কেউ সলভই করতে পারতো না। তুমি ধরে নাও এই যে কোশ্চেনটা তোমার সাথে আমি ডিসকাস করলাম যে 2 হচ্ছে আমাদের কাছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, আর বাদবাকি সব মৌলিক সংখ্যাগুলো আমাদের কাছে বিজোড় মৌলিক সংখ্যা। যদি এই কনসেপ্ট তোমার কাছে না থেকে থাকে, এই কোশ্চেনটাকে তুমি হারগিজ 10 মিনিট টাইম দিয়ে দিলেও তুমি সলভ করতে পারবে না। কোশ্চেনে কি বলেছে, 3টে মৌলিক সংখ্যার যোগফল 100, একটা যদি আরেকটার থেকে 36 বেশি হয় তাহলে সংখ্যাগুলোর মধ্যে একটা কোনটা হবে। তো তুমি আমাকে বলো 3টে মৌলিক সংখ্যার যদি যোগফল 100 হয়ে থাকে, তুমি সববার প্রথম কোশ্চেনটাকে পড়ে কি ভাববে এরকম যে আমি র্যান্ডমলি নাম্বার চুজ করব আর 3টে মৌলিক সংখ্যা যোগ করে 100 আনার চেষ্টা করব? এভাবে কি কখনো কোশ্চেনটা পসিবল হবে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে? কি মনে হচ্ছে বলো? না স্যার, হবে না। কারণ তুমি কিভাবে ধরবে, তুমি বলবে স্যার আমি তাহলে একটা নাম্বার 5 নিলাম, দেন তুমি বলবে আরেকটা নাম্বার তাহলে আমাকে নিতে হবে 41, তো বাকি যে নাম্বারটা তোমার কাছে আসবে তখন দেখবে সেটা হয়তো তোমার কাছে কি হচ্ছে না, ম্যাচই করছে না, 100 ম্যাচ করছে না। তো হিট অ্যান্ড ট্রায়াল মেথডে তুমি কখনোই কোশ্চেনটাকে সলভ করতে পারবে না, তোমাকে প্রপার ওয়েতে এগোতে হবে। এবং প্রপার ওয়েতে আমরা কীরকমভাবে এগোবো, তুমি বলবে স্যার যদি আমাদের কাছে একটাই মাত্র নাম্বার জোড় থাকে, জোড় প্রাইম যেটা 2, বাদবাকি সব প্রাইম নাম্বারগুলো যদি আমাদের কাছে বিজোড় থাকে, আর এই যে 3টে মৌলিক সংখ্যার কথা এখানে বলছে, যদি আমরা এই 3টে মৌলিক সংখ্যাকেই বিজোড়ই নিতাম তাহলে কি কন্ডিশন হতো, তখন তুমি কি বলতে পারো, 3টেই যদি আমরা অড নাম্বারই নিতাম, 3টেই অড নাম্বার যদি আমরা নিতাম, দেখো 3টে অড নাম্বারের যোগফল অলওয়েজ কি নাম্বার হয়, অডই হয়। তো 3টে অড নাম্বার যোগ করে তুমি কিন্তু কখনোই এখানে 100 যেটা ইভেন নাম্বার আছে এটা আনতে পারবে না। ঠিক, তাহলে তোমাকে কি নিতে হবে, তুমি বলবে দুটো যদি অড নাম্বারকে আমরা যোগ করতাম তার রেজাল্টে আমরা ইভেন পেতাম, আরেকটা যদি আমার কাছে ইভেন নাম্বার থাকে তবেই আমাদের কাছে ইভেন এবং ইভেন যোগ হলেই ইভেন হবে। মানে 100 আমাদের কাছে তখনই পসিবল যেই 3টে মৌলিক সংখ্যার কথা বলছে তার মধ্যে একটা মৌলিক সংখ্যা যদি আমাদের কাছে 2 হয়ে থাকে, তাহলে আমরা এটা শিওর হয়ে গেলাম। তো তুমি বলবে যে 100-র মধ্যে একটা মৌলিক সংখ্যা 2কে আমি যদি সাইড করতে পারি, বাকি যে দুটো মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল হবে 98। তাতে কি বলা আছে যে একটা নাম্বার আরেকটার থেকে 36 বেশি, তো এই দুটোকে এমনভাবে ভাগ করে দাও যাতে ডিফারেন্সটা 36 হয়। তুমি বলবে যোগফল 98 আর ডিফারেন্স যদি 36 হয়, বড় নাম্বার কোনটা হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই অ্যাপ্রোচগুলোই শিখতে হবে। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে কত, দেখো 8 6 14 4 ক্যারি 1, 9 3 12 প্লাস 1 কত হবে 13, 134, 2 দিয়ে ডিভাইড করে দাও, তোমার কাছে কত আসবে না 67 চলে আসবে। তো এটা যদি 36 বড় নাম্বারটা 67 হয়ে থাকে, তো ছোটো নাম্বারটা কত, 67 থেকে তুমি চাইলে 36কে মাইনাস করতে পারো, ছোটো নাম্বারটা তোমার কাছে 31 চলে আসবে। তো 3টে নাম্বার দেখো আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 67, আর একটা কত না 31। তো এর মধ্যে কোনটা তোমার কাছে অপশন অ্যাভেলেবেল আছে, অপশন সি, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। কি ক্লিয়ার তো? স্যার বেশ, আর কারো কিছু বক্তব্য আছে? না হলে আর তো কোশ্চেন তো আমার এখানে তোলা নেই, কোশ্চেন না, আর তো কোশ্চেন নিয়ে ডিসকাস করার মতো। তাহলে আপাতত এইটুকুই আজকে থাক, নেক্সট দিনকে আমরা আরও অনেক বেশি কোশ্চেন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? স্যার লাস্ট কোশ্চেন স্যার, বলো। বলছি এবার যে আপনি ম্যাথের সিরিজটা স্টার্ট করছেন পুরোটা এবার শেষ করবেন তো?
পুরোটা শেষ করবো মানে এটা আবার কেমন কথা হলো? অবভিয়াসলি শেষ তো হবেই। না না, যেরকম বলছিলাম যে যেরকম বেসিক অ্যাডভান্স যেভাবে আপনি স্ট্রাকচার তৈরি করেছেন, পার্ট 1 পার্ট হ্যাঁ 2 হ্যাঁ পার্ট 3। 100%। ঠিক আছে। ঠিক আছে। স্যার বলছি যে আগে আমাদের তো হয়েছিল কিছুটা, তো এটাকে আবার প্রথম থেকে দেখো এই start ব্যাপারটা হবে? নিয়ে তোমাদেরকে স্যারের সাথে কথা বলতে হবে। আমি কি বলবো বলো, এটা তোমাকে স্যারকে জিজ্ঞাসা করতে হবে। স্যারকে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? না, আপনি তো আমাদের পড়িয়েছিলেন ম্যাথ, হ্যাঁ বুঝতে পারছি, কিছু তোমাদের আগের যে ব্যাচটাতে ছিল সেই ব্যাচে অনেকটা ক্লাস আমরা করেছিলাম, অ্যারিথমেটিকের কাছাকাছি পার্সেন্টেজ অবধি আমরা গিয়েছিলাম, তাই তো? তার পার্সেন্টেজটা শুরু হতো। তো সেরকমভাবে স্যারের সাথে কথা বলে নিও। Integration যদি সেরকম হয় তাহলে আমরা সেরকমভাবে প্ল্যানিং করতে পারি। প্রথমে আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা এই পার্ট 1-এ আসবো যেখানে আমরা তোমার হচ্ছে ক্যালকুলেশন, সিম্পলিফিকেশন, এই পোর্শনটা থেকে আমরা স্টার্ট করতে পারি। তারপর আস্তে আস্তে পাটিগণিতে আসবো, বীজগণিত করে নেওয়ার পর। স্যারের সাথে একবার কথা বলে নাও, স্যার যেভাবে গাইড করবেন আমরা সেভাবে এগোবো। স্যার, সামনে তো পরীক্ষা আসছে, ওই জন্যই বললাম। বুঝলাম, ঠিক ঠিক আছে। তবে আজকে এই অবধি থাক, পরের ক্লাসে আমরা আবারও ডিসকাস করব। তোমরা তো কিছু কোশ্চেনই করছো না। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।